আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আইসিটির একটা ক্লাসে তোমাকে 50-এ 50 নিশ্চিত করার লক্ষ্যে আজকের এই ক্লাসটা সম্পূর্ণ কভার করছে আমাদের আতিক, এবং আতিকের কিন্তু একটা পরিচয় আছে এবং তোমার 26 ব্যাচে যারা আছো তারা কিন্তু অনেকেই চিনবা ইনশাল্লাহ। বাইনারি আইসিটি পার্কের পরিচালক আমাদের আতিক শাহরিয়ার, ঠিক আছে, এবং আমার হচ্ছে ছোট ভাই, ঠিক আছে। ওই জন্য ছোট ভাইকে জোর করে মানে তুলে নিয়ে আসছি আর কি। তো আতিক, আমরা বেশি কথা না বাড়াই, সেটা হচ্ছে আজকের যে ক্লাসটা আমরা সাজিয়েছি। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যে সিকিউর মার্ক হচ্ছে 50, সেখানে আমরা ক খটার জন্য একটা আলাদা করে আমরা ক্লাস নিব ইনশাল্লাহ। এখন তুমি আমাকে বলো 6টা অধ্যায়ের মধ্যে 6টা অধ্যায় আমরা পড়তেছি, দরকার পড়বে না। এখন কিভাবে আমরা ক্লাসটা সাজিয়েছি যে তুমি ডায়াগ্রামটা দেখিয়ে বাচ্চাদের শুরু করতে পারো ইনশাল্লাহ। আমরা শুরু করি, চলো। যে প্রথমে তুমি যদি এটার দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার কোন কোন চ্যাপ্টার পড়তে হইতেছে। তুমি তো জানো যে আইসিটিতে 8টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে জাস্ট 5টা সৃজনশীল লিখতে হবে। প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবে, দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে একটা, তৃতীয় অধ্যায় থেকে থাকবে 2টা, চতুর্থ অধ্যায় থেকে থাকবে একটা, 5 অধ্যায় থেকে থাকবে 2টা, 6 অধ্যায় থেকে থাকবে একটা। এখন তুমি যদি 3 আর 5 এই দুটো চ্যাপ্টারের প্রিপারেশন নাও তাহলে 2 2 4টা পেয়ে যাচ্ছ সৃজনশীল কমন, ঠিক আছে। এর সাথে এই যে 3টা বাকি চ্যাপ্টার থাকতেছে, 3টার মধ্যে থেকে যে কোনো একটা চ্যাপ্টার পড়লেই তুমি পেয়ে যাবা। তাহলে আতিক আজকে আমরা কয়টা কভার করতেছি? আজকে আমরা 3 পড়বো, 5 পড়বো, সাথে 6 পড়বো, কারণ 6 চ্যাপ্টারটা অনেক ইজি। 2টা টপিক পড়লে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া যায়। 4 পড়লেও চলে, তবে 4-এ যেহেতু এসটিএমএল এর অনেকগুলো টপিক থাকে ওটা পড়া একটু জটিল হয়ে যাবে বাচ্চাদের। আচ্ছা, আজকে তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কি কি করব। আমরা মেইনলি 3 অধ্যায় পড়বো, এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন থাকে। 5 অধ্যায় পড়বো, এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন থাকে। তাহলে 2 2 4টা সৃজনশীল প্রশ্ন হয়ে গেল। তার সাথে আরেকটা সৃজনশীল প্রশ্নের জন্য আমি তোমার রেকমেন্ড করব যে তুমি 6 নাম্বার চ্যাপ্টারটা পড়ো, কারণ 6 নাম্বার চ্যাপ্টারটা যদি তুমি পড়ো এখান থেকে খুবই অল্প পরিমাণ 2টা একটা টপিক পড়লেই তুমি সৃজনশীল প্রশ্ন কমন পাবা। 4 পড়লেও চলে, যাদের 4-এর প্রিপারেশন অর্থাৎ এইচটিএমএল এর প্রিপারেশন অনেক ভালো, তুমি 4ও পড়তে পারো, অসুবিধা নেই। তো আমি আজকে 6 অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে 3, 5 এবং 6 এই 3টা চ্যাপ্টার থেকে প্রশ্ন কেমন কেমন হইতে পারে, কি কি প্রশ্ন হইতে পারে সেটা আমরা আজকে দেখব। তো চলো আমরা সর্বপ্রথম 3.1 সংখ্যা পদ্ধতি যে আছে, সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা পড়া শুরু করি। এখন দেখো এখানে আমাদেরকে এই যে উদ্দীপক যেটা তুমি দেখতেছো, যে এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে, এই ত্রিভুজ দিয়ে চতুর্ভুজ দিয়ে এইরকম দিয়ে প্রশ্ন করার চান্স খুবই খুবই পরিমাণ বেশি, প্রচন্ড পরিমাণে বেশি, বুঝছো। তাহলে দেখো গ নাম্বারে আমাদেরকে বলতেছে যে এবি ও বিসি এর মানকে বাইনারিতে যোগ করো। তাহলে এই যে চতুর্ভুজের বাহুগুলা দেওয়া আছে, আমাদের এখানে বলতেছে এবি বাহু। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 35.5, 35.5 এটা দেওয়া আছে, তাই না? এটা ডেসিমেলে দেওয়া আছে। প্রশ্নে আমাদেরকে বলতেছে যে এর মানগুলাকে কি করতে হবে, বাইনারিতে নিতে হবে, নিয়ে সেই মানটাকে যোগ করতে হবে। তাহলে প্রথমত তুমি এই মানটাকে বাইনারিতে রূপান্তর করো। এখন বাইনারিতে রূপান্তরের জন্য তুমি কি করতে পারো, এই যে 35 যেটা আছে, এই 35কে বাইনারি করার জন্য তুমি 2 দিয়ে ভাগ দিবা, তাই না? তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে কত হয়, 17 দুগুণ 34, অবশিষ্ট কত থাকবে, 1 থাকবে। একটাকে আমরা এই সাইডে লিখে রাখলাম। আবারও আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে কত হয়, 8 দুগুণ 16, অবশিষ্ট থাকে 1। এইভাবে আমরা 2 দিয়ে ভাগ দিতেই থাকবো যতক্ষণ 0 না হবে, তাই না? তাহলে 4 দুগুণ 8, অবশিষ্ট থাকে 0। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 দুগুণ 4, অবশিষ্ট থাকে 0। আবারও যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 1 কে 2, অবশিষ্ট থাকে 0। আবারও 2 দিয়ে ভাগ দিব, এবার তো আর 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে এখানে 0 আর এই একটা চলে আসবে এই পাশে। এইভাবে করতে হয়, এটা তো তোমরা সকলেই জানো যে এইভাবে আমরা যে কোনো একটা ডেসিমেলকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যেটাতে করতে চাই আমরা সেটা দিয়ে ভাগ করব। এখন 0.5 যেটা আছে, 0.5 কে বাইনারি করার জন্য আমরা কি করব, এটাকে 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে যদি গুণ দিই তাহলে কত হয়, তাহলে হয় 1.00, ঠিক আছে। তাহলে টোটালি এটার জন্য আমরা বাইনারি মানটা কত পাইলাম, এটার জন্য আমরা বাইনারি মানটা পাইলাম। এই মানটাকে তুমি কি করবা, নিচ থেকে উপরের দিকে লিখবা। তাহলে এই দিকে আসলো 1,000,11 পয়েন্ট, এখানে কত আছে, এখানে আছে 1। তাহলে এই মানটা হচ্ছে আমাদের যে এবি বাহু দেওয়া ছিল, এবি বাহুর যে মানটা দেওয়া ছিল সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। তার সাথে আমাদেরকে বলতেছে যে বিসি এর মান, বিসি বাহুর মান কত দেওয়া আছে, বিসি এর বাহুর দৈর্ঘ্য আমাদেরকে দেওয়া আছে কত, এটা দেওয়া আছে 2a.5, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে।
এখন হেক্সাডেসিমেল থেকে বাইনারি করার জন্য তুমি হেক্সাডেসিমেলটাকে প্রথমত ডেসিমেল করে নিতে পারো, নিয়ে সেটার বাইনারি মান এভাবে বের করতে পারো, অথবা তুমি সরাসরি হেক্সাডেসিমেলের বাইনারি মানগুলো লিখে দিতে পারো। তোমরা তো জানো যে এই যে আমরা 8 + 4 + 2 + 1 এই সংখ্যাটা লিখে এর মাধ্যমে আমরা যে কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে কি করে ফেলতে পারি, বাইনারি করে ফেলতে পারি। তাহলে তুমি এই 2 কে এর নিচে বসায় দেখো মান কত আসবে, 10। বামের শূন্যগুলা বাদ দিছি, এর মান আসবে 10 10, পয়েন্টের জায়গাতে পয়েন্ট, 5 এর জন্য মান আসবে 0 1 0 1। এইটা এই প্রত্যেকটা সংখ্যাকে এর নিচে বসাবা, তাহলে তুমি মানগুলা পেয়ে যাবা। ঠিক আছে, দিয়ে আমরা এইটা পাইলাম হচ্ছে বিসি এর জন্য বাইনারি মান। তাহলে আমরা দুইটা বাইনারি মানই পেয়ে গেছি, আমরা এবি বাহুর বাইনারি মানও পেয়ে গেলাম, আমরা বিসি বাহুর বাইনারি মানও পেয়ে গেলাম। এখন দুইটা বাইনারি মান তুমি পেয়ে গেছো, এখন তুমি কি করবা, বাইনারি মান দুটারে যোগ করে দিবা। তাহলে এবি এর জন্য বাইনারি মান পাওয়া গেল এই মানটা 1 0 0 1 0 0 11.1 এইটা। আর আমরা বিসি এর জন্য মান পাইলাম, 2 4 6, তাহলে 1 0 1 0 1 0.0101 এইটা। এটার যোগফল বের করতে হবে, এটা কি করতে হবে, যোগফল বের করতে হবে। এই দুটো সংখ্যাকে যোগ করে দিলেই হয়ে গেল। আমাদেরকে বলতেছে যে বাইনারিতে যোগ করো, তাই আমরা দুটাকে বাইনারি করে নিলাম, নিয়ে এখন যোগ করে দেব। বাইনারি যোগ করার ক্ষেত্রে একটা সহজ উপায় তুমি মনে রাখতে পারো, এটা যদি তুমি মনে রাখো তাহলে তোমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, মনে রাখলে সুবিধা হবে। বাইনারিতে যদি তুমি দুইটা এক যোগ করো, 1 + 1 যদি করো, তাহলে তুমি যোগফল পাবা 10। আর যদি তুমি বাইনারিতে তিনটে এক যোগ করো, 1 + 1 + 1 করো, তাহলে তুমি যোগফল পাবা 11। এটা মনে রাখতে পারবা না যে বাইনারি পদ্ধতিতে দুইটা এক যোগ করলে 10 হয়, আর তিনটে এক যোগ করলে 11 হয়। এই জিনিসটা মনে রাখবা, দুইটা এক যোগ করলে 10, তিনটে এক যোগ করলে 11। তা বাদে বাদবাকি যে যোগগুলো আছে সবগুলো স্বাভাবিকভাবে হবে। তাহলে 1 কোনো কিছু নাই, তাহলে এখানে শুধু 1 হইলো, তারপর 0 হইলো, তারপরে 1 হইলো, তাই না? এখন 1 আর 0 যোগ করলে কত হয়, 1 হয়। হইলো, পয়েন্টের জায়গাতে আমরা পয়েন্টকে লিখে রেখে দিলাম। এখন 1 আর 0 যদি আমরা যোগ করি তাহলে হয় 1, 1 আর 1 যদি যোগ করি, এই যে এই ঘরে দেখো 1 + 1, তাই না? দুইটা এক যোগ করলে কত হয়, 10 হয়। তাহলে 10 এর শূন্য, হাতে থাকবে 1, 0 0 যোগ করলে 0, তার সাথে হাতের 1 যোগ করলে 1, তারপরে 0 আর 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0। এই যে এখানে দুইটা এক যোগ করলে কত হয়, দুইটা এক যোগ করলে 10 হয়। তাহলে 10 এর শূন্য, হাতে থাকবে কত, 1, হাতের একটা কি করবা, এই বাম পাশে বসাই দিবা। এই যে মানটা এখন পাইলা, এটাই হচ্ছে এবি ও বিসি এর যোগফল। তাহলে আমাদেরকে বলতেছিল এবি বাহু আর বিসি বাহুর যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে সেই দৈর্ঘ্যগুলোকে বাইনারি পদ্ধতিতে যোগ করো, বাইনারিতে যোগ করো। তাহলে আমরা এবি আর বিসি বাহুর যে দৈর্ঘ্য দেওয়া আছে সেই দৈর্ঘ্যটাকে কি করলাম, প্রথমত বাইনারিতে রূপান্তর করলাম, রূপান্তর করার পর সেই মানগুলোকে যোগ করে দিলাম। এখন তুমি যদি সংখ্যা পদ্ধতির রূপান্তর এই জিনিসটা ভালো করে জেনে থাকো এবং সংখ্যাগুলোকে কি করে যোগ করে সেটা যদি জেনে থাকো, তাহলে প্রশ্নে তোমাকে হয়তো আমি তোমাকে বাইনারিতে করে যোগ করা প্রশ্নে এটা আমি উল্লেখ করছি, তার মানে এটাই না যে তোমার ফাইনাল পরীক্ষাতেও বাইনারিতেই যোগ করতে বলবে। ফাইনাল পরীক্ষাতে এটাও হতে পারে তোমার অক্টালে যোগ করতে বলতে পারে, বা তোমাকে হেক্সাডেসিমেলে যোগ করতে বলতে পারে। তাহলে এই কনসেপ্টটা যার ক্লিয়ার আছে, সংখ্যা পদ্ধতিকে কিভাবে রূপান্তর করে সেইটা, এবং সেই রূপান্তর করার পর কোন পদ্ধতিতে কিভাবে যোগ করা হয় সেইটা, এটা যদি তোমার জানা থাকে তাহলে তোমাকে যেভাবেই প্রশ্ন দিক, যেটাই প্রশ্ন দিক, সেটাই তুমি ইনশাল্লাহ করে ফেলতে পারবা, তাই না? ওকে, তারপরেরটাতে চলো আমরা এখন ঘ নাম্বারটা সমাধান করি। দেখো, ঘয়ে বলতেছে এডি ও সিডি এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা। ঠিক আছে, এডি ও সিডি এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা। এখন আমাদের এখানে এডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, এডি বাহুর জন্য দৈর্ঘ্য দেওয়া আছে 45 অক্টালে, আর সিডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 45 ডেসিমেলে। ঠিক আছে, আমাদের সিডি বাহুর জন্য আমি আগে লিখতেছি, সিডি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে 45, এটা দেওয়া আছে ডেসিমেল পদ্ধতিতে, তাই না? এটা দেওয়া আছে ডেসিমেলে। এখন আর এডি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে অক্টালে, এটার মানও দেওয়া আছে কত, 45, এটার মানও দেওয়া আছে কত, 45 দেওয়া আছে, তবে অক্টালে দেওয়া আছে। এখন সংখ্যা যদি একই হয়,
এটাও 45, এটাও 45, দুইটাই 45। এখন দুইটা সংখ্যা যদি একই হয় সেক্ষেত্রে দেখবা যে পদ্ধতির বেস বড় সেটা বড় সংখ্যা। তাহলে সিডি বাহুটা বড়, আমরা এখানে দেখেও বুঝতেছি যে সিডি বাহুটা বড় আর এডি বাহুটা হচ্ছে ছোট, তাই না? এটা আমরা দেখেও বুঝতেছি। তাহলে আমরা সিডি যে বাহু আছে সেই বাহুর প্রথমত বাইনারি মান বের করব। 45 এর বাইনারি যদি আমরা বের করি তাহলে কত হয়? 32 আর 8 এ 40 আর 4 এ 44 আর 1 এ 45। দেখো তো তোমরা একটু চেক করে দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, 32 আর 16 তে তো 48 হয়ে যায়, 32 আর 8 এ হচ্ছে 40, 40 আর 4 এ 44 আর 1 এ 45। এটা হচ্ছে বাইনারি মান 45 এর, তাই না? এখন এই বাইনারি মানটাকে আমরা কি করব? প্রকৃত মানে রূপান্তর করব। যেহেতু আমাদেরকে যোগের মাধ্যমে করতে বলতেছে, যখন প্রশ্নে উল্লেখ থাকবে ক্যালকুলেশনটা যোগের মাধ্যমে করো অথবা দুইয়ের পরিপূরকের মাধ্যমে করো, এই কথাগুলো যখন থাকবে তখন তুমি কি করবা? ক্যালকুলেশনটা তখন তোমার এইরকম হয়ে যাবে। কেমন হবে দেখো, ক্যালকুলেশনটা তখন তোমাকে এই জিনিসটা মাথায় রেখে ক্যালকুলেশন করতে হবে। কি করবা? তখন তোমার মাথায় থাকবে বড় সংখ্যা প্লাস মাইনাস ছোট সংখ্যা। এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। যখন তোমাকে বলবে যে যোগের মাধ্যমে করে দেখাও বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে করে দেখাও, এই দুটো শব্দ যখন প্রশ্নে উল্লেখ থাকে তখন তোমার কাছে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যার ক্যালকুলেশন তুমি কি করবা? এইভাবে করবা, বড় সংখ্যা প্লাস মাইনাস ছোট সংখ্যা। এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। তাহলে এটাই আমি বলতেছিলাম যে আমাদের কাছে দুইটা সংখ্যা দেওয়া আছে। এখন ভাই দুটার মধ্যে কোনটা বড় আমরা কেমনে বুঝবো? দুটাই তো 45, এখন কেমনে কোনটা বড় কেমনে বুঝবা? এটা বোঝার সহজ উপায় হইতেছে, যদি দেখো যে ভেতরের সংখ্যা দুটো একই, ভেতরের সংখ্যা দুটো যদি একই এরকম হয় তাহলে যেটার বেস বড় সেই সংখ্যাটা বড়, যেটার কি বড়? বেস বড় সেটা বড়। তাহলে এই 10 এই বেসটা বড়, তাহলে সিডি হচ্ছে বড় সংখ্যা আর এডি হচ্ছে ছোট সংখ্যা। এখন বড় সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে বড় সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়? বড় সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র প্রকৃত মান বের করতে হয়। আর যেটা ছোট সংখ্যা আছে, ছোট সংখ্যার আগে যেহেতু মাইনাস চিহ্ন দেওয়া আছে তাই ছোট সংখ্যাটা দুইয়ের পরিপূরক বের করতে হবে। ঠিক আছে, বড় সংখ্যার কি করতে হবে? বড় সংখ্যার প্রকৃত মানটা বের করতে হবে। আর ছোট সংখ্যার কি করবা? ছোট সংখ্যা শুধুমাত্র দুইয়ের পরিপূরকটা বের করতে হবে। কথা ক্লিয়ার? বড় সংখ্যার কি করতে হবে? প্রকৃত মান। তাহলে এটার আমরা প্রকৃত মান কেমনে বের করব? দেখো এখানে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 6টা অঙ্ক আছে। তাহলে আমরা এর বাম পাশে আর দুটো শূন্য যোগ করে দিব। শূন্য দিয়ে তারপরে যা আছে তাই আমরা দিয়ে দিলাম। তাহলে এটা হইলো আমাদের প্রকৃত মান, এটা হইলো প্রকৃত মান। ঠিক আছে, বড় সংখ্যার কি করবা? বড় সংখ্যা যেটা থাকবে সেটা শুধুমাত্র প্রকৃত মান বের করবা। আর যেটা ছোট সংখ্যা থাকবে, ছোট সংখ্যাটা দুইয়ের পরিপূরক বের করতে হবে। তাহলে দুইয়ের পরিপূরক করার জন্য প্রথমত আমরা বাইনারি করি। চলো, তাহলে 45 অক্টালে আছে, এটা যদি আমরা বাইনারি করি তাহলে 100 101। এখন অক্টালকে কি করে বাইনারি করে সেটা তো তোমরা জানো, তাই না? তাহলে আমাদের 6টা অঙ্ক, আমরা বাম দিকে দুইটা শূন্য দিয়ে দিলাম, তারপরে 100 101। এটাও আমাদের বের হইলো, এটা 45 অক্টাল, এটার প্রকৃত মান বের হইলো। এটা কিসের প্রকৃত মান? এটা অক্টাল 45 এর প্রকৃত মান বের হইছে। কিন্তু আমরা এটা কি করতে চাচ্ছি? এটা আমরা দুইয়ের পরিপূরক বের করব, তাই না? তাহলে দুইয়ের পরিপূরক করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রকৃত মানটাকে একের পরিপূরক করে দিতে হবে। একের পরিপূরক কিভাবে করতে হয়? একের পরিপূরক করার সিস্টেম হচ্ছে 0 গুলাকে 1 করে দিব আর 1 গুলাকে 0 করে দিব। কোথাকার ভাইয়া? এই যে প্রকৃত মানে যে 0 গুলো আছে সেই 0 গুলাকে আমরা 1 এ রূপান্তর করে দিতেছি, আর যে 1 গুলো আছে সেগুলোকে আমরা 0 তে রূপান্তর করে দিতেছি। তাহলে আমরা যে মানটা পাবো এটাকে বলা হবে একের পরিপূরক বা ফার্স্ট কমপ্লিমেন্ট। একের পরিপূরক বা ফার্স্ট কমপ্লিমেন্ট। এখন একের পরিপূরক যখন তুমি বের করে ফেলবা তখন তোমাকে কি করতে হবে? এর সাথে একটা 1 যোগ করে দিতে হবে। এর সাথে যখন তুমি একটা 1 যোগ করে দিবা তখন এবার তুমি দুইয়ের পরিপূরক মানটা পাবা। তাহলে দুইয়ের পরিপূরক কি হবে? 0 আর 1 যোগ করলে 1, তারপরে যা আছে তাই 1 0 1 1 0 1 1। এই মানটা এইটা হয়ে গেল 2's কমপ্লিমেন্ট। এটা হয়ে গেল আমাদের 2's কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বলতেছিলাম? বড় সংখ্যাটার ক্ষেত্রে প্রকৃত মান বের করতে হবে আর ছোট সংখ্যাটার ক্ষেত্রে কি বের করতে হবে?
ছোট সংখ্যাটার ক্ষেত্রে 2 এর পরিপূরক বের করতে হবে। আমরা দুটাই পেয়ে গেছি, আমরা বড় সংখ্যার প্রকৃত মানও পেয়ে গেছি, আবার ছোট সংখ্যার 2 এর পরিপূরক মানও পেয়ে গেছি। এখন আমরা এই মান দুটা যোগ করব। তাহলে সিডি এর জন্য আমরা প্রকৃত মান কত পাইলাম? সিডি এর জন্য আমরা প্রকৃত মান পাইছি 00101101 এইটা। আর এডি এর জন্য অ্যাকচুয়ালি এটা এখন আর এডি নাই, যেহেতু 2 এর পরিপূরক করা হয়ে গেছে তাই এটা মাইনাস এডি হয়ে গেছে। এর জন্য আমরা 2 এর পরিপূরক মান পাইলাম 11011011 এই মান দুটা যোগ করে দেব। এখন যেহেতু বাইনারিতে যোগ করতেছ তাই মনে রাখতে হবে 2টা 1 যোগ করলে হবে 10 আর 3টা 1 যোগ করলে হবে 11। 2টা 1 প্রথমে দেখো 1 আর 1, 2টা 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে আবারও 10 এর শূন্য, হাতে থাকবে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে আবারও 10 এর শূন্য, হাতে থাকবে 1, হাতের 1 আর এখানে আছে 2টা 1, তাই না? তাহলে কয়টা হয়ে গেল? হাতের 1টা আর এখানে আছে 2টা, তাহলে টোটাল হয়ে গেল 3টা। 3টা 1 যোগ করলে কত হয়? 11 হয়। তাহলে 11 এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে আবার 10 এর শূন্য, হাতে থাকবে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে আবার 10 এর শূন্য, হাতে থাকবে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে আবার 10 এর শূন্য, হাতে থাকবে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে আবার 10 এর শূন্য, হাতে থাকবে 1, হাতের 1টা এখানে আমরা বসাই দিলাম। ঠিক আছে, এবার দেখো আমরা তো 8টা করে অঙ্ক নিয়ে ক্যালকুলেশন করতেছিলাম, কিন্তু এখানে আমাদের হয়ে গেছে 9টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেছে না? এই 9 নাম্বার এটাকে আমরা বলি ক্যারি বিট। এটা হইতেছে অনেকে এক্সট্রা বিট বলে, এটাকে আমরা বলি ক্যারি বিট বা এক্সট্রা বিট। আমরা কি করব, পরের লাইন লেখার সময় তোমরা নিচে লিখবা, আমি সাইডে লিখতেছি, হ্যাঁ? আর পরের লাইন লেখার সময় আমরা ক্যারি বিটটাকে বাদ দিব, ক্যারি বিট এবং বামের শূন্যগুলোকে বাদ দিব, এগুলো বাদ দিব, দিয়ে আমরা শুধুমাত্র 1000 এটা রাখবো। তাহলে আমাদেরকে প্রশ্নে কি বলতেছিল? আমাদেরকে প্রশ্নে বলতেছিল যে এডি ও সিডি এর মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি সম্ভব না। আমাদের এখন তাহলে তুমি লিখবা যে এডি ও সিডি এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব এবং তাদের পার্থক্য কত? তাদের পার্থক্য হচ্ছে 1000। এটা আমরা বাইনারিতে বের করছি, চাইলে তুমি ডেসিমেল বা অক্টাল করে নিতে পারো। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের সামনে তো পরীক্ষা, তোমরা তো জানোই যে কি করে 2 এর পরিপূরক করতে হয়, কোনটার প্রকৃত মান করতে হয়, কোনটার কি করতে হয়, এগুলো তোমরা অলরেডি জানো। হ্যাঁ, আমি তোমাকে কি শেখানোর চেষ্টা করতেছি? আমি তোমাকে শেখানোর চেষ্টা করতেছি যে পরীক্ষার আগে তুমি কোন টাইপের সৃজনশীলগুলো দেখে যাবা, এটা আমি তোমাকে শেখানোর চেষ্টা করতেছি, বুঝছো? কারণ অনেক সৃজনশীল টেস্ট পেপারে বইপত্রে অনেক হাজার সৃজনশীল আছে। এত কিছু তো ভাই এখন পড়ার টাইম নাই, তাই না? এখন ভাইয়া কোন টাইপের সৃজনশীল গুলা পড়ে গেলে আমি পরীক্ষাতে কমন পাবো, আমি তোমাকে শুধুমাত্র সেই টাইপের সৃজনশীল গুলা করাইতেছি। ঠিক আছে, কারণ আমি যেগুলো করাইতেছি তোমাকে এখানে, এগুলা যদি তুমি ভালো করে পড়ে যাও তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতে তুমি কমন পাবা। ঠিক আছে, এখন আমাদেরকে পরের প্রশ্নটাতে বলতেছে যে 62 - 14 বেজ n দিয়ে তারপরে কিছু একটা মান দেওয়া আছে, তারপর আমাদেরকে বলতেছে যে এখন এটার মান কত হবে। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে যে n এর মান নির্ণয় করো। তাহলে এই যে এখানে যে n-টা দেওয়া আছে, এই n এর মানটা নির্ণয় করতে হবে, তাই না? এখন n এর মান যে তুমি নির্ণয় করবা, তো এটা যে এটা কি পদ্ধতি তো কিছুই আমরা জানি না, এটা ডেসিমেল মান কত সেটাও তো আমরা জানি না। যদি জানতাম তাহলে না নির্ণয় করতে পারতাম, তাই না? তাহলে আগে আমরা চলো দেখে নিই এই ইকুয়েশনটা কত আছে সেটা দেখে নিই। প্রথমে কত আছে? 62। এটাকেও আমরা ডেসিমেল করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। 62 এটা কিসে আছে? অক্টালে আছে। তাহলে আমরা এটাকে ডেসিমেল করে নিব। তাহলে 2 × 8⁻0, তারপরে 6 × 8⁻1। তাহলে এটা কত হবে? এটা হবে 2 আর এটা হবে 48। তাহলে আমাদের 48 আর 2 হচ্ছে 50। এটা আমাদের বের হইলো ডেসিমেলে, তাই না? এখন তাহলে এই পুরা ইকুয়েশনটাকে তুমি কিভাবে লিখতে পারো? এই পুরা ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি 50 মাইনাস এখানে কিছু একটা আছে, আমরা জানি না এই সংখ্যাটা কত। এই সংখ্যাটা কত এটা আমরা এখনো জানি না। ঠিক আছে, ধরে নাও এই সংখ্যাটা কত আমরা জানি না। 50 মাইনাস কত করলে তুমি 30 পাবা? এটা 30 ডেসিমেলে আছে। এই 62 কেও আমরা ডেসিমেলে রূপান্তর করে পাইলাম 50।
তাহলে এখন বলো তো প্রশ্নবোধক চিহ্নিত স্থানের মানটা কত হবে? অর্থাৎ 14 বেজ n যে দেওয়া আছে এই সংখ্যাটা আসলে কত, এই সংখ্যাটা কত? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বুঝতেছি যে 50 থেকে যদি আমরা 20 বিয়োগ করি, 50 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 30 পাবো। অতএব আমাদের এই যে সংখ্যাটা দেওয়া আছে এখানে, এই যে 14 বেজ n দেওয়া আছে সেই সংখ্যাটা আসলে কত? ডেসিমেলে হবে 20। তাহলে আমরা এবার লিখতে পারি প্রশ্ন মতে, না প্রশ্ন মতে লেখার আগে আমরা এটাকে ডেসিমেল করে নিই। চলো এই সংখ্যাটাকে ডেসিমেল করে নিই। তাহলে 14 বেজ n দেওয়া আছে না, তাহলে 14 4 ইন্টু n টু দি পাওয়ার 0 আর 1 ইন্টু n টু দি পাওয়ার 1। তাহলে এইটা কত হইল? এটা হবে 4 আর এটা হবে n। তাহলে আমরা পাইলাম 4 প্লাস n, 4 প্লাস n আমরা এখান থেকে পাইলাম। এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 4 প্লাস n ইকুয়াল কত পাইছি? এখানে কত পাইছি? মানটা আমরা পাইছি 20। 4 প্লাস n ইকুয়াল 20। তাহলে n এর মান কত হবে? n ইকুয়াল তাহলে কত হচ্ছে? 20 থেকে 4 বাদ দিলে 16। তাহলে আমাদেরকে n এর মান নির্ণয় করতে বলতেছিল, আমরা n এর মান নির্ণয় করলাম। আমাদের n এর মান কত বের হইলো? আমাদের n এর মান বের হইলো হচ্ছে 16। বুঝতে পারছো ব্যাপারটা? এখন এই জায়গাতে যেটা করছি এটা তোমাকে আমি বোঝানোর জন্য করছি যে আসলে 14 বেজ n এই সংখ্যাটা কত, এই ডেসিমেল সংখ্যা কত সেটা তো আমাদেরকে দেওয়া ছিল না, আমাদেরকে বলে নাই, তাই না? এখন যদি না বলে তাহলে আমরা কেমনে বের করব? যেহেতু বলা নাই তাই আমরা এখানে ক্যালকুলেশন করে বের করে নিছি। ওই জায়গাটাতে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এই সংখ্যাটাকে ডেসিমেল করে আমরা ক্যালকুলেশন করে বের করে নিছি যে আসলে এখানে যে 14 বেজ n দেওয়া আছে এটা ডেসিমেল মান প্রকৃতপক্ষে হইতেছে 20। ঠিক আছে, সেটা ক্যালকুলেশন করলাম। তারপরে আমরা 14 বেজ n দেওয়া ছিল সেটাকে আমরা কি করলাম? ডেসিমেলে রূপান্তর করলাম। এবং আমরা তো জানি যে এটাও ডেসিমেল, এটাও ডেসিমেল, দুটাই ডেসিমেল, এই জন্য আমরা দুটাকে ইকুয়াল দিয়ে n এর মান সেখান থেকে বের করে ফেললাম। এখন এবার পরীক্ষার জন্য এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই n এর মান বের করা, এই টাইপের প্রশ্নগুলো এবার পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা, অন্তত এই প্রশ্নটা খুবই একটু ভালো করে দেখে যাবা পরীক্ষাতে। ঠিক আছে? আচ্ছা, এন্ড ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপকের বিয়োগের প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে এই যে এখানে যে মাইনাস দেওয়া আছে সেই মাইনাস সেটাকে কি করতে হবে? যোগের মাধ্যমে করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলো 62 অক্টাল দেওয়া আছে, তাই তো? 62 অক্টাল দেওয়া আছে, এর বাইনারি মান আমরা বের করি। তাহলে 6 এর বাইনারি মান হবে 4 আর 2 এর 6, আর 2 এর বাইনারি মান হবে 0 1 0 এইটা। আর এখানে -14 যেটা দেওয়া আছে, এটা বেস n দেওয়া আছে, তাই না? আমরা এর আগে কি দেখলাম যে বেস কত, n এর জায়গা n এর মান আমরা কত বের করছিলাম একটু আগে, ওই ক্যালকুলেশনটা। আর গ নাম্বারে আমরা কত বের করছিলাম n এর মান? তোমরা তো জানো যে গ নাম্বারে আমরা বের করছিলাম n এর মান হচ্ছে 16, তাই না? তাহলে আমরা বেস 16 লিখে দিলাম। তাহলে এটার জন্য বাইনারি মান হবে 1 0 1 00। এটা হচ্ছে আমাদের 14 হেক্সাডেসিমেল, এটার বাইনারি মান। তাহলে এটার জন্য প্রথমটার জন্য আমরা কি করব? প্রথমটার জন্য আমরা শুধু প্রকৃত মান বের করব। তাহলে 2 4 6টা আছে, এর বাম দিকে আমরা দুটো শূন্য দিয়ে দিলাম, দিলে তাহলে তো 8টা হয়ে গেল। যখনই 8টা হয়ে যাবে তখন কি বলবো? এই মানটাকে আমরা এখন বলবো এটা হচ্ছে প্রকৃত মান। এটা কি মান? এটা হচ্ছে প্রকৃত মান। আর এখানে যে মানটা আছে এটা যেহেতু ঋণাত্মক, তাই আমরা এর 2 এর পরিপূরক বের করব। 2 এর পরিপূরক করতে গেলে প্রথমে আমাকে প্রকৃত মান বের করতে হবে। তাহলে 2 4 5টা আছে, 6 7 8, আমরা বাম দিকে 3টা শূন্য দিয়ে দিলাম, দিয়ে এটাকেও 8টা করে দিলাম। তাহলে আমরা বলতে পারি এটাও কি হইলো? এটাও বের হইলো প্রকৃত মান। এখন আমরা একের পরিপূরক করব। একের পরিপূরক কিভাবে করে? 0 গুলাকে 1 আর 1 গুলাকে 0 করে দিতে হবে। তাহলে 0 যেগুলো আছে 0 গুলাকে 1 করে দাও আর 1 গুলাকে 0 করে দাও। তাহলে এটা হবে ফার্স্ট কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, একের পরিপূরক। ঠিক আছে, এখন এর সাথে আমরা একটা 1 যোগ করে দেব, 1 যোগ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 2 এর পরিপূরক। তাহলে যোগ করো, 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 0 যোগ করলে 1, তারপরে যা আছে তা বসাই দিলা। তাহলে এখন যে মানটা পাইলা এই মানটাই আমার মূলত দরকার, এটাকে বলা হবে 2 এর পরিপূরক মান।
এখন যে মানটা পাওয়া গেছে সেটাকে বলা হবে 2 এর পরিপূরক মান। এখন তুমি যে মান দুটা পাইছো, এখন সেই মান দুটাকে যোগ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, এখন যে মান দুটা পাইছো সেই মান দুটাকে জাস্ট তুমি যোগ করে দিবা। তাহলে যোগ করে দাও। একটা মান ছিল 62, 62-র জন্য আমরা প্রকৃত মান পাইলাম হচ্ছে 00 00 11 00 10 এইটা। আর আমরা -14 হেক্সাডেসিমেল, এটার জন্য আমরা 2 এর পরিপূরক যে মানটা পাইছি সেটা নিব। 111011 11101100। এই যে এই মান দুটাকে জাস্ট তুমি যোগ করে দিবা। গত প্রশ্নের এর আগে যেটা সমাধান করলাম সেটা ঘ আর এটার ঘ একই। তাহলে এবার যোগ করে দাও। 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 10-এর শূন্য, মানে দুইটা 1 যোগ করলে 10-এর শূন্য, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করলে আবার দুইটা 1, দুইটা 1 যোগ করলে 10-এর শূন্য, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করলে আবার দুইটা 1, দুইটা 1 যোগ করলে 10-এর শূন্য, হাতে থাকে 1। হাতের একটা এখানে বসে গেল। এখন দেখো আমরা 8টা করে সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করতেছিলাম, কিন্তু এখানে হয়ে গেছে 9টা সংখ্যা, তাই না? এখন এই যে বাম পাশের এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি এক্সট্রা বিট বা ক্যারি বিট। এক্সট্রা বিট বা ক্যারি বিট। তাহলে এরপরে যখন আমরা অ্যান্সার লিখবো তখন কি করব? এই ক্যারি বিটটা বাদ দেব। ক্যারি বিট বাদ দিলে বাম দিকে সব শূন্য থাকতেছে, বামের শূন্যগুলোও বাদ দিলাম। তাহলে কয়টা হইলো? 4টে 1 0। এই হচ্ছে বাইনারিতে বের হইলো আমাদের যোগফল। ঠিক আছে, আমাদেরকে বলতেছিল উদ্দীপকের বিয়োগের প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করো। তো আমরা উদ্দীপকের যে বিয়োগের প্রক্রিয়াটি ছিল সেই বিয়োগের প্রক্রিয়াটি আমরা যোগের মাধ্যমে করে দেখালাম। এখন প্রশ্নে সবসময় যোগের মাধ্যমে থাকবে সেটা না, তোমাকে এর পরিবর্তে এটাও বলতে পারে 2 এর পরিপূরকের মাধ্যমে করো। 2 এর পরিপূরক। এখন মনে রাখবা 2 এর পরিপূরক পদ্ধতিও যা, যোগের মাধ্যমে করাও তা, দুইটা একই জিনিস। তোমাকে 2 এর পরিপূরক দিয়ে করতে বললে তোমার যেটা হবে, তোমাকে যোগের মাধ্যমে করতে বললেও একই হবে, হিসাব একই। ঠিক আছে, নাম দুইটা। ওকে, 3.1 থেকে মোটামুটি আমাদের ওই দুটো সৃজনশীল যদি করো বা ওই দুই টাইপের সৃজনশীল যদি করো তাহলে ইনশাআল্লাহ তুমি কমন পেয়ে যাচ্ছ পরীক্ষাতে। এবার 3.1 থেকে একটা সৃজনশীল থাকে আর 3.2 থেকে একটা সৃজনশীল থাকে। কারণ 3.2 এর ক্ষেত্রে দেখো এখানে একটা সৃজনশীল দেওয়া আছে। এখন আমরা গ ঘ সমাধান করব। গতে আমাদেরকে বলতেছে যে দৃশ্যকল্প 1 সরল করো এবং সরলীকৃত মানের সত্যক সারণী লিখো। তাহলে আমাদের গয়ে যেটা দেওয়া আছে সেটাকে আমরা আগে সরল করি। চলো, আমাদেরকে দেওয়া আছে ABC প্লাস এ বি বার সি প্লাস এ বার। এখন তুমি যে কোনো দিক থেকে কমন নিতে পারো, যে কোনো দিক থেকে কমন নিতে পারো। এই সাইড থেকেও কমন নিতে পারো, ওই সাইড থেকেও কমন নিতে পারো, যে কোনো এক দিক থেকে কমন নিতে পারো। আমি যদি এই দিক থেকে কমন নিই তাহলে আমাদের কমন যাবে হচ্ছে এসি। এসি কমন নিলে এখানে থাকবে বি আর এখানে থাকবে বি বার, আর এই পাশে থাকলো প্লাস এ বার। ওকে, এখন তাহলে বি আর বি বার, বিপরীত দুইটা জিনিস যোগ, বি প্লাস বি বার, বিপরীত দুইটা জিনিস যোগ করলে 1 হয়ে যায়। 1 যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে থাকতেছে এসি প্লাস এই পাশে থাকলো এবার। এখন দেখো এই পর্যন্ত করে অনেকে রেখে দিবে, এই পর্যন্ত ক্যালকুলেশন করে অনেকেই রেখে দিবে যে সমাধান সরল হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু সরল হয়নি। এরপরে তুমি এখানে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করবা। বিভাজন উপপাদ্য যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি এরকম পাবা এ প্লাস এবার ইন্টু এবার প্লাস সি, এটা তুমি পাবা। বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করলে এটা ক্যালকুলেশনটা এরকম হয়ে যাবে। এর সাথে এ একবার লিখবা, সি এর সাথে এবার একবার লিখবা, লিখে দিলা। ঠিক আছে, তাহলে এ প্লাস এবার, তাহলে এটা 1 হয়ে যাবে। এটা যদি 1 হয়ে যায় তাহলে শুধু কি থাকবে? তাহলে এবার প্লাস সি থাকবে। তাহলে আমরা এই যে এফ এর যে মানটা ছিল সেটাকে আমরা সরল করে মান পাইলাম এবার প্লাস সি, এইটা পাইলাম, তাই না? এখন আমাদেরকে বলতেছে এই সত্যক সারণী তৈরি করতে। তাহলে আমরা এই সত্যক সারণী কিভাবে তৈরি করব? আমরা লিখবো একটা চলক এ আর একটা চলকের নাম দিব আমরা সি। ঠিক আছে, তাহলে সি এর মান আমরা ধরবো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর এর মান আমরা ধরবো 00 11, এটা ধরলাম। হ্যাঁ, এখন আমাদেরকে এখানে বলতেছে দেখো এ বার আছে দেওয়া, কি দেওয়া আছে? এ বার প্লাস সি দেওয়া আছে। তাহলে আমরা প্রথমত এ বার নির্ণয় করব। এ
এবার যদি নির্ণয় করি তাহলে কি হবে, এর যে মানটা আছে ঠিক তার বিপরীত হবে। এর প্রথম মানটা হচ্ছে 0, তাহলে এবার হয়ে যাবে 1। দ্বিতীয় মানটা 0, তাহলে এখানে পাবা 1। তৃতীয় মানটা 1, তাহলে এখানে পাবা 0। 4 নাম্বার মানটা 1, তাহলে এখানে পাবা হচ্ছে 0। তাহলে এবারের মান পাওয়া গেল 1100। আর আমাদেরকে নির্ণয় করতে বলতেছে এবার প্লাস সি, নির্ণয় করতে বলতেছে এবার প্লাস, আরে হারাই যাইতেছে, ওই যাইতেছে, এবার প্লাস সি বের করতে বলতেছে। তাহলে তুমি এবার আর সি এই ঘর দুটাকে যোগ করে দাও, এই দুটা ঘরকে যোগ করে দাও। তাহলে 0 আর 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1। তাহলে আমাদের এই যে সত্যক সারণী তৈরি হয়ে গেল। এটাকে তুমি একটা পেন্সিল দিয়ে পরীক্ষার খাতাতে যখন লিখবা তখন এই জিনিসটাকে তুমি পেন্সিল দিয়ে ঘরগুলা টানবা, হ্যাঁ, ভেতরের লেখাগুলা কলম দিয়ে বা পেন দিয়ে লিখবা, কিন্তু ঘরটা তৈরি করবা পেন্সিল দিয়ে। তাহলে আমাদের গয়ের সমাধান হয়ে গেল। তাহলে দৃশ্যকল্প 1কে আমাদের সরল করে তার সত্যক সারণী তৈরি করতে বলতেছিল, তাহলে আমরা সরল করলাম এবং তার সত্যক সারণী তৈরি করলাম। দেখো ঘ নাম্বারে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2 দ্বারা দৃশ্যকল্প 1 বাস্তবায়ন করো। দৃশ্যকল্প 2 এ কি দেওয়া আছে? দেখো দৃশ্যকল্প 2 একটা সত্যক সারণী দেওয়া আছে। এই সত্যক সারণীটা কিসের? ঠিক আছে, এই সত্যক সারণীটা কিসের? দেখো এই সত্যক সারণীতে কি হচ্ছে, কি হচ্ছে দেখো, 0 0 যদি গুণ করো তাহলে 0, তার বিপরীত 1। 0 1 যদি গুণ করো তাহলে হয় 0, তার বিপরীত 1। 1 0 যদি গুণ করো তাহলে হয় 0, তার বিপরীত 1। 1 1 যদি গুণ করো তাহলে হয় 1, তার বিপরীত 0। তার মানে আমরা দেখতেছি যে গুণফলের বিপরীত মান আছে। কি আছে? গুণফলের বিপরীত আছে। গুণ করে তুমি যে মানটা পাইতেছো তার বিপরীতটা লেখা আছে। ঠিক আছে, উদ্দীপকের তাহলে আমরা কি বলতে পারি যে উদ্দীপকের সত্যক সারণী, উদ্দীপকের সত্যক সারণী সত্যক সারণী NAND গেটকে নির্দেশ করে, NAND গেটকে নির্দেশ করে। কেন কেন NAND গেটকে নির্দেশ করে? আমরা তো এটা দেখলাম, যেহেতু কি হইতেছে, গুণের বিপরীত হইতেছে, যেহেতু কি হইতেছে, গুণের বিপরীত হইতেছে, তাই আমরা বলতেছি যে এটা কি করে, NAND গেটকে এটা নির্দেশ করে। এটা কাকে নির্দেশ করে? NAND গেটকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2 দ্বারা অর্থাৎ NAND গেট দ্বারা দৃশ্যকল্প 1 বাস্তবায়ন করতে। দৃশ্যকল্প 1 এর সমীকরণটাকে কি করতে হবে? NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এখন আমি লিখতে পারি যে গ হতে পাই, আমরা গ হতে কি পাই? গয়ে আমরা দেখলাম যে এফ কে সরল করে আমরা এরকম মান পাইছিলাম, এবার প্লাস সি, এটা পাইছি না গ হতে? গয়ে আমরা এই মানটা পাইছি। ঠিক আছে, এখন আমরা এই মানটাকে আঁকবো। কি দিয়ে আঁকবো? NAND দিয়ে। NAND দিয়ে যেহেতু আঁকবা তাই তোমাকে কি করতে হবে? এই যোগ চিহ্নটাকে সরাই ফেলতে হবে। তাহলে এবার প্লাস সি, এর উপরে আমরা কি করব? আমরা ডাবল বার দিব। যেহেতু আমি কি করতে চাইতেছি ভাই, আমি NAND দিয়ে আঁকতে চাচ্ছি। NAND গেট কি করে? গুণ করে বিপরীত করে। কিন্তু ইকুয়েশন সমীকরণে এখানে কি আছে? একটা যোগ চিহ্ন আছে। যোগ চিহ্নটা কি রাখা যাবে? যাবে না। এই যোগ চিহ্নটাকে সরাই ফেলতে হবে। তাহলে যোগ চিহ্নটাকে সরানোর জন্য আমরা ডাবল বার দিলাম। ডাবল বার আমি যদি দেই তাহলে আমি এরকম লিখতে পারি a ডাবল বার ইনটু c বার অল বার, এরকম লিখতে পারি, তাই না? তাহলে এটাকে যদি আমি ডাবল বারটা উঠাই দেই তাহলে আমার থাকে a ইনটু c বার অল বার, এইটা। তাহলে এই জিনিসটাকে আঁকালেই হয়ে গেল। এই জিনিসটাকে এখন তুমি NAND গেট দিয়ে আঁকবা। তাহলে এখানে দিলাম a আর এখানে দিলাম c। আমাকে প্রথমে বলতেছে a থেকে, তাহলে আমি প্রথম দাগটা দিলাম a থেকে, আর তারপরেরটা আছে c বার। তাহলে c থেকে দাগ দিয়ে আমরা NAND গেটকে যদি এইভাবে সেট আপ করি তাহলে সেই NAND গেটটা নটের মতো কাজ করবে। তাহলে এটা আমরা পাইলাম c বার, আর এই দাগটা যাচ্ছে a থেকে। তাহলে এই দুটাকে আমরা আবার একটা NAND দিয়ে যুক্ত করে দিলাম। তাহলে আমরা এখানে পাবো a ইন্টু সি বার অল বার। এই তো হয়ে গেল আমাদের আঁকানো। বুঝতে পারছো? তাহলে প্রশ্ন দেখে ভয় পাওয়ার দরকার নেই। এই প্রশ্নের উত্তর কিন্তু সহজ। উত্তর কি বলতো? অনেক সহজ। আর প্রশ্ন দেখে হয়তো জটিল মনে হইতেছে, কিন্তু প্রশ্নের উত্তর খুবই সহজ। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমি তোমাকে এখান থেকে শিখাই দিই। এই সত্যক সারণীটার বদলে এই সত্যক সারণীটা না থেকে, প্রশ্নে এই সত্যক সারণীটা না থেকে এরকম সার্কিট থাকার চান্স খুব বেশি। এবার এরকম সার্কিট দেওয়া থাকবে, এই সার্কিটগুলো শিখে রাখবা।
এই শতক সারণীটার পরিবর্তে কি দেওয়া থাকবে, এরকম সার্কিট দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে। ঠিক আছে, এই সার্কিটটা হচ্ছে ন্যান্ড গেটকে নির্দেশ করে। এই সার্কিটটা কিসের? ন্যান্ডের সার্কিট। তাহলে আমাদের শতক সারণীটা না দিয়ে এই দৃশ্যকল্প 2 এই সার্কিটটা দিয়ে আমাদেরকে বলতো যে দৃশ্যকল্প 2 এ নির্দেশিত সার্কিট দ্বারা দৃশ্যকল্প 1 বাস্তবায়ন করো। এরকম প্রশ্ন হওয়ার চান্স এবার খুব বেশি। ন্যান্ড গেটের ক্ষেত্রে শতক সারণী না দেওয়া থেকে কি থাকতে পারে, ন্যান্ড গেটের যে সুইচিং সার্কিট, সেই সুইচিং সার্কিটটা থাকার চান্স খুবই বেশি। বুঝতে পারছো? সো সুইচিং সার্কিটটাও একটু দেখে নিবা। এরপরে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 1 বাস্তবায়ন করো শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে। গয়ে বলতেছে দৃশ্যকল্প 1 বাস্তবায়ন করো শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে। ঠিক আছে, এখন দৃশ্যকল্প 1 এ কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এটা একটা হাফ অ্যাডার, এটা একটা কি, এটা একটা হাফ অ্যাডার। ভাই কেমনে এটা একটা হাফ অ্যাডার? কারণ দেখো এর ইনপুট সংখ্যা 2টি, আউটপুট সংখ্যাও 2টি। তাহলে আমরা জানি যে সার্কিট, পৃথিবীতে একটা মাত্র সার্কিট আছে হাফ অ্যাডার, যে সার্কিটের ইনপুট 2টা, আউটপুট 2টা, মানে 2টা ইনপুট দিলে তুমি 2টা আউটপুট পাবা। এরকম সার্কিট পৃথিবীতে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে হাফ অ্যাডার। তাহলে আমাদেরকে বলতেছে হাফ অ্যাডার বাস্তবায়ন করো শুধু ন্যান্ড গেট ব্যবহার করে। তাহলে আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে, তাহলে তুমি লিখে দিলা যে উদ্দীপকের চিত্র 1, উদ্দীপকের চিত্র 1, উদ্দীপকের চিত্র 1 হাফ অ্যাডারকে নির্দেশ করে। হাফ অ্যাডারকে নির্দেশ করে। ঠিক আছে, এখন হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা কি জানি? হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা জানি S ইকুয়াল A বার B প্লাস AB বার আর C ইকুয়াল AB। এটা তো আমরা জানি, তাই না? এটা হচ্ছে হাফ অ্যাডারের সমীকরণ। এটা তোমার মনে রাখতে হবে যে S ইকুয়াল A বার ইন্টু B প্লাস A ইন্টু B বার আর C ইকুয়াল A ইন্টু B। তাহলে যেহেতু ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করব, তাই এখানে যোগ রাখা যাবে না। তাই এই যোগ চিহ্নটাকে উঠায় দেওয়ার জন্য আমরা কি করব, এই সমীকরণটার উপরে আমরা ডাবল বার দেব। এই সমীকরণটার উপরে আমরা ডাবল বার দিলাম। ডাবল বার দিলে কি হয়ে যাবে, যোগ চিহ্নটা উঠে যাবে। তাহলে আমরা লিখতে পারি A বার B অল বার, যোগ চিহ্নটা উঠে যায়, গুণ আসলো, A ইন্টু B বার অল বার, তার উপরে একটা অল বার, এটা। ঠিক আছে, আর C এর ইকুয়েশন AB থাকবে, সমস্যা নাই। তাহলে এই জিনিসটাকে এখন আমরা আঁকবো। তাহলে এটা A, এটা B। আমাদের এখানে বলতেছে A বার ইন্টু B অল বার। তাহলে ন্যান্ড গেট দিয়ে আঁকতে হবে। ন্যান্ড গেটকে এইভাবে সেট করলে সেটা নটের কাজ করে। এটা কি হইতেছে অ্যাকচুয়ালি? তাহলে এটা হইলো A বার, তাই না? তার সাথে আছে B থেকে একটা দাগ দিলাম, দিয়ে আমরা আবার একটা ন্যান্ড গেট যুক্ত করলাম। তাহলে এখানে আমরা পাবো A বার ইন্টু B অল বার। আমরা প্রথম অংশটা পেয়ে গেলাম। দ্বিতীয় অংশ হচ্ছে A ইন্টু B বার অল বার। তাহলে A থেকে আমরা একটা দাগ দিব, সাথে B থেকে দাগ দিয়ে আবার একটা ন্যান্ড গেট। তাহলে এখানে আমরা পাইলাম A ইন্টু B বার অল বার, তাই তো? এবার আমরা আরেকটা ন্যান্ড যুক্ত করব। তাহলে এই দুটা গুণ হয়ে অল বার হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো A বার ইন্টু B অল বার ইন্টু A ইন্টু B বার অল বার। ঠিক আছে, আর আমাদেরকে C এর মান বলতেছে AB। আচ্ছা, 26 ব্যাচ যেহেতু ক্লাস করতেছ, আমাদের একটা এক্সক্লুসিভ সাজেশন আছে। সাজেশনটা কি তোমরা কালেক্ট করছো? আইসিটির এক্সক্লুসিভ একটা সাজেশন, এতে তো বাংলাদেশের সবাই জেনে যাওয়ার কথা। অলরেডি 20,000-এর বেশি কপি সাজেশন আমাদের বিক্রি হয়ে গেছে। যারা কালেক্ট করনি তারা সাজেশনটা কালেক্ট করে নিও। ঠিক আছে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে মেসেজ দিয়ে
তুমি আমাদের সাজেশনটা কালেক্ট করতে পারো। সাজেশন থেকে ইনশাল্লাহ তুমি 100% কমন পাবা। সৃজনশীল এমসিকিউ সব দেওয়া আছে, কমন পাবা। সাজেশনটার দাম 100 টাকা। তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এখান থেকে কালেক্ট করতে পারো। তাহলে আমাদের এটা হলো, বুঝলা? তাহলে হাফ অ্যাডার দিয়ে আমরা ন্যান্ড গেট ব্যবহার করে আমরা হাফ অ্যাডারের যে সমীকরণ ছিল সেই সমীকরণটাকে আঁকাই ফেললাম। এটা তো আরেকবার দেওয়া থাকার কথা, এটা আঁকে ফেললাম, ঠিক আছে। এবার আমরা ঘ নাম্বারটা করব। এবার আমরা ঘ করব। চলো ঘয়ে দেখো কি বলতেছে। ঘয়ে আমাদেরকে বলতেছে চিত্র 1 চিত্র 2, মানে চিত্র 2 কি চিত্র 1 ব্যবহার করে বাস্তবায়ন করা সম্ভব কিনা। তাহলে চিত্র 2 এ মানে চিত্র 1 এ তো কি আছে, হাফ অ্যাডার আছে, আর চিত্র 2 এর যে সার্কিটটা দেওয়া আছে সেটা কিসের বলো দেখি। চিত্র 2 এ কিসের ছবি দেওয়া আছে? চিত্র 2 এ দেখো ইনপুট কয়টা দেওয়া আছে? ইনপুট দেওয়া আছে 3টা, আর আউটপুট কয়টা? 2টা। তাহলে এবার তুমি বলতে পারবা না এটা কি কোন গেটের সার্কিট বা কোন সার্কিটকে এটা নির্দেশ দিচ্ছে বলো তো? হ্যাঁ, ঠিকই ধরছো, এটা হচ্ছে ফুল অ্যাডার। এটা কাকে নির্দেশ দিচ্ছে? ফুল অ্যাডারকে নির্দেশ দিচ্ছে। তাহলে আমাদের চিত্র 1 এ কি আছে? চিত্র 1 এ আমরা দেখতেছি হাফ অ্যাডার, আর চিত্র 2 এ কি দেওয়া আছে? চিত্র 2 এ দেওয়া আছে ফুল অ্যাডার। চিত্র 1টা হচ্ছে হাফ অ্যাডার, যেহেতু 2টা ইনপুট 2টা আউটপুট, ঠিক আছে। আর চিত্র 2 এ কয়টা ইনপুট? 3টা, 1 2 3, 3টা ইনপুট আর 2টা আউটপুট। তাহলে এটা হইলো ফুল অ্যাডার, ঠিক আছে। চিত্র 1টা হচ্ছে হাফ অ্যাডার আর চিত্র 2টা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে আমাদেরকে বলতেছে চিত্র 2 কে কি চিত্র 1 দিয়ে চিত্র 1 ব্যবহার করে বাস্তবায়ন করা সম্ভব কিনা। তার মানে আমাদেরকে বলতেছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব কিনা, সেটার জন্য কি করতে হবে? সার্কিট অঙ্কন করে বাস্তবায়ন করে দেখাইতে হবে, ঠিক আছে। এখন দেখো, তাহলে আমরা জানি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব। আমরা একটু আগেই দেখলাম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা সমীকরণ কি পাইলাম? হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা সমীকরণ পাইলাম হচ্ছে S ইকুয়াল a বার ইন্টু b প্লাস a ইন্টু b বার, এটা, তাই না? এটাকে আমরা কি লিখতে পারি? এটা ইকুয়াল আমরা লিখতে পারি a XOR b, এটা লিখতে পারি আমরা a বার ইন্টু b, a ইন্টু b বার ইকুয়াল a XOR b লেখা যায়, a XOR b, এটা লিখতে পারি। আর সি এর জন্য আমরা পাইলাম ইকুয়েশন, আমরা পাইলাম ab। এটা মনে রাখতে হবে, ঠিক আছে, এটা মনে রাখা লাগবে তোমার। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা সমীকরণগুলো জানি। ফুল অ্যাডারের ক্ষেত্রে সমীকরণগুলো হয় এরকম। এস এর সমীকরণটা হয় a XOR b XOR c, আর সি ও এর জন্য আমরা সমীকরণটা পাই CI ইন্টু a XOR b প্লাস ab। এই সমীকরণ দুটো আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে আর ফুল অ্যাডারের ক্ষেত্রে পাই। এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশন প্রত্যেকবার তো বের করা সম্ভব না। হাফ অ্যাডারের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা এবং ফুল অ্যাডারের যে ইকুয়েশন সেই ইকুয়েশন দুটা তোমার মনে রাখতে হবে। এটাই সবচাইতে বেটার তোমার জন্য। যদি মুখস্থ করে রাখো, মনে রাখো, তাহলে তোমার জন্য সবচাইতে ভালো ক্যালকুলেশন করা, ঠিক আছে। এখন আমরা এই যে ফুল অ্যাডারের যে সমীকরণ দুইটা আছে এই সমীকরণ দুটাকে আমরা মেইনলি আঁকবো, ঠিক আছে। তাহলে আমাদের ফুল অ্যাডারের এস এর সমীকরণের প্রথমে আছে a XOR b, তাহলে এটাকে আমরা আঁকি। আমরা এখানে দিলাম a আর এখানে দিলাম b, তাহলে আমরা কি পাবো? এখানে আমরা পাবো a XOR b। কি পাইলাম? এখানে a XOR b পাইলাম। এখন তার সাথে আবার কি আছে? c ও আছে, তাহলে আমরা c থেকেও একটা দাগ দিলাম। দাগ দিয়ে আমরা আরেকটা XOR গেট লাগাই দিলাম, তাহলে এখানে আমরা পাবো a XOR b XOR ci। তাহলে আমরা এস এর যে সমীকরণ আছে a XOR b XOR c যে সমীকরণটা আছে সেটা আমরা আঁকে ফেলছি। এখন সি নটের সমীকরণে প্রথমে বলতেছি a XOR b তার সাথে ci, a XOR b তার সাথে ci। তাহলে আমি যদি এখান থেকে একটা দাগ টানি, এই দাগটা কই থেকে আসছে বলতো? এই দাগটা আসছে a XOR b থেকে। আর এখান থেকে যদি আমি একটা দাগ টানি, তাহলে এই দাগটা কই থেকে আসলো? এই দাগটা আসলো ci থেকে। তাহলে এখানে যদি আমি একটা এন্ড গেট ইউজ করি, তাহলে আমি এখানে লিখতে পারি CI ইন্টু XOR b,
কেন ভাইয়া? কারণ দেখো একটা দাগ আসছে a XOR b থেকে, এই দাগটা কই থেকে আসছে? a XOR b থেকে আসছে, আর এই দাগটা কই থেকে আসছে? এটা আসছে CI থেকে, তাই না? তাহলে এই দুটোকে আমরা এন্ড করে দিলাম, তাহলে CI আর a XOR b কি হয়ে গেল? গুণ হয়ে গেল। তাহলে এই অংশটা আমরা আঁকানো হয়ে গেল, কারণ এই অংশে বলতেছে AB। তাহলে AB তৈরি করো, A থেকে একটা দাগ দিলা, B থেকে একটা দাগ দিলা, দুইটা থেকে দুইটা দাগ দিলা, তাহলে এই AB কে একটা এন্ড গেট দিয়ে যুক্ত করে দাও, তাহলে এখানে তুমি পাবা AB। এই A আর B কি আছে? এই AB টা পুরোটার সাথে যোগ আছে, তাহলে এই পুরোটার সাথে এনে এখানে একটা অর গেট দিয়ে আমরা যোগ করে দেব, অর গেট দিয়ে যোগ করে দিলাম। তাহলে আমরা এখানে পাবো CI ইন্টু A XOR B প্লাস AB। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে এই যে আমরা আঁকাই ফেললাম। এখন ভাই আপনি তো এটা তো ফুল অ্যাডার আঁকলেন, আপনি তো এখানে কি আঁকলেন? ফুল অ্যাডার আঁকলেন, কিন্তু আমাদেরকে বলতেছে চিত্র 2 ব্যবহার, চিত্র 1 ব্যবহার করে বাস্তবায়ন করতে, চিত্র 1 ব্যবহার করে বাস্তবায়ন করতে। তো আপনি তো চিত্র 1 ব্যবহার করেন নাই, তাই না? আচ্ছা, চিত্র 1 আমরা ব্যবহার করছি, আমি তোমাদের দেখাইতেছি যে চিত্র 1 আমরা কিভাবে ব্যবহার করছি। এখন দেখো কি কি থাকলে চিত্র 1 হবে, কি কি থাকলে চিত্র 1 হবে সেটা বোঝো। দেখো, যদি একটা XOR গেট থাকে, যদি কি থাকে? XOR গেট থাকে, আর যদি AND গেট থাকে, তাহলে XOR গেট আর AND গেট মিলায় তৈরি হয় কি? এই দুটা মিলায় তৈরি হয় হাফ অ্যাডার। XOR গেট আর AND গেট মিলায় কি তৈরি হয়? হাফ অ্যাডার তৈরি হয়। তাহলে দেখো, এই যে একটা XOR গেট, এই যে একটা AND গেট, এই দুটা মিলায় কি তৈরি হলো? একটা হাফ অ্যাডার তৈরি হলো। এই যে দেখো আরেকটা XOR গেট, এই যে দেখো আরেকটা AND গেট, এই দুটা মিলাই কি তৈরি হলো? আরেকটা হাফ অ্যাডার তৈরি হলো। তাহলে আমরা এখানে আঁকছি ফুল অ্যাডার, কিন্তু এই ফুল অ্যাডারের মধ্যে আমরা কি দেখতেছি? আমরা দুইটা হাফ অ্যাডার দেখতেছি। এখানে একটা হাফ অ্যাডার দেখতেছি, এখানে একটা হাফ অ্যাডার দেখতেছি। তাহলে আমরা এই চিত্রটা তৈরি করছি কি ব্যবহার করে? আমরা মূলত চিত্র 1 ব্যবহার করে, অর্থাৎ হাফ অ্যাডার ব্যবহার করেই আমরা চিত্র 2 বা ফুল অ্যাডার তৈরি করছি, ঠিক আছে? তাহলে আমাদেরকে বলতেছিল যে সার্কিট অঙ্কন করে বাস্তবায়ন করে দেখাও। তাহলে এই যে আমরা সার্কিট অঙ্কন করে এটা বাস্তবায়ন করে দেখালাম যে চিত্র 1 বা হাফ অ্যাডার ব্যবহার করে চিত্র 2 ফুল অ্যাডার বাস্তবায়ন করা যাচ্ছে। এই প্রশ্নটা এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, এই টপিকটা বা এই প্রশ্নটা এবার পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, বুঝছো? এটা একটু ভালো করে তোমরা দেখবা। তাহলে এটাই হইলো আমাদের অধ্যায় 3 থেকে আমরা 4টা সৃজনশীল প্রশ্ন করলাম। এই 4টা সৃজনশীল প্রশ্ন বা এই 4 টাইপের সৃজনশীল প্রশ্ন যদি তুমি সমাধান করে যাও ভালো করে বুঝে শুনে, তাহলে ইনশাআল্লাহ তুমি পরীক্ষাতে প্রশ্ন কমন পাবা। আমরা NAND গেট দিয়ে বাস্তবায়ন করা দেখাইছি, এমন হইতে পারে যে পরীক্ষাতে NOR গেট দিয়ে বাস্তবায়ন করতে দিল, ঠিক আছে? আমরা এখানে কি দিয়ে করলাম? আমরা NAND দিয়ে বাস্তবায়ন দেখালাম। হইতে পারে পরীক্ষাতে কি আসছে? NOR দিয়ে বাস্তবায়ন আসছে, কিন্তু আসবেই, এরকমই আসবে কোনো কিছু, ওকে? তো এই 4টা টাইপের প্রশ্ন যদি তুমি দেখো, তাহলে তোমার 3 পয়েন্ট মানে অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো আমরা 5 নাম্বার চ্যাপ্টার শুরু করি। 5 নাম্বার অধ্যায়ে আমি অল্প কয়েকটা প্রোগ্রাম তোমাকে করাই দিব। যদি এই কয়টা প্রোগ্রাম তুমি ভালো করে বুঝে শুনে করতে পারো, বুঝে শুনে ভালো করে করতে পারো, তাহলে তুমি ইনশাআল্লাহ কমন পাবা। প্রথম যে প্রশ্নটা আছে, সেলসিয়াস ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ধরে রাখো এটা পরীক্ষাতে পড়ছে, বিশেষ করে মাদ্রাসা বোর্ডের যারা আছো তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এন্ড ফারেনহাইট সেলসিয়াস রূপান্তর করার জন্য আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কি? এই যে এরকম আছে না, C/5 is equal F-32 divided by 9, ঠিক আছে? এখানে আমরা C ইকুয়াল কি বের করতে পারি? C ইকুয়াল আমরা লিখতে পারি F-32 into 5 divided by 9, এরকম লিখতে পারি, তাই না? C is equal F-32 into 5/9, এরকম লেখা যায় না? লেখা যায়। এই সূত্রটাকেই আমরা কাজে লাগায়ে, এই সূত্রটাকেই আমরা এখানে কাজে লাগায়ে প্রোগ্রামটা তৈরি করব। তাহলে চলো আমরা কথা না বলে প্রোগ্রাম লেখা শুরু করি। তাহলে তোমরা জানো যে প্রোগ্রাম কি করে লিখতে হয়। সি প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আমরা প্রথমেই লিখি include stdio.h, এটা লিখতে হবে। তারপরে আমরা মেইন লিখে শুরু করতেছি, মেইন ফাংশন লিখে শুরু করতেছি, বা ইন্ট মেইন দিয়ে শুরু করতে পারো, তোমরা যেটাতে তোমরা কমফোর্টেবল ফিল করো সেটা করবা, ঠিক আছে? এবং তুমি যেভাবে এতদিন ধরে শিখছো তুমি সেইভাবেই প্রোগ্রাম করবা। দেখো, একটা ম্যাথ করার জন্য বা একটা প্রোগ্রাম করার জন্য হাজার হাজার উপায় থাকতে পারে, অসংখ্য উপায় থাকতে পারে, যে উপায়গুলা দিয়ে তুমি কি করতে পারবা? একটা ক্যালকুলেশন করতে পারবা।
তবে যুক্তিসঙ্গত যে কোনো উপায় সঠিক, যুক্তিসঙ্গত যে কোনো উপায় সঠিক। আমি যেভাবে প্রোগ্রাম করছি তোমাকে সেভাবেই করতে হবে এমন কোনো কথা নাই। হয়তো আমি যেভাবে করতেছি তুমি এইভাবে করো না, তুমি হয়তো অন্যভাবে প্রোগ্রাম করো, ঠিক আছে, হইতে পারে। সেটা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে সেটাও সঠিক। বুঝতে পারছো? এখন এই পরীক্ষার 2 দিন আগে এসে তোমার আর নতুন পদ্ধতি শেখার দরকার নাই। তুমি আজীবন যে পদ্ধতি ব্যবহার করে প্রোগ্রাম করতেছিলা তুমি প্রোগ্রামটা সেইভাবেই করবা। তবে অবশ্যই মাথায় রাখবা যে তোমার পদ্ধতিটা সঠিক কিনা সেটা যাতে তুমি একবার টিচারকে, তোমার আশেপাশে আইসিটির যে টিচার আছে সেই স্যারকে একবার দেখায় নিবা যে স্যার এইভাবে ক্যালকুলেশনটা যদি করি বা এইভাবে যদি প্রোগ্রামটা করি তাহলে প্রোগ্রামটা ঠিক হবে কিনা। তিনি যদি বলেন যে হ্যাঁ ঠিক হবে তাহলে সমস্যা নেই, তাহলে তুমি সেভাবেই করতে পারো, ঠিক আছে। আমি যেভাবে করতেছি এটা সবচাইতে সহজ উপায়ে আমি করতেছি, সবচাইতে কম লাইন লিখে আমি করতেছি। তাহলে টেম্পারেচার, টেম্পারেচার ইকুয়াল %f, এখানে বসবে সি এর মান। তাহলে আমাদেরকে একটা টেম্পারেচার ফারেনহাইটে দেওয়া ছিল, একটা টেম্পারেচার কি ছিল ফারেনহাইটে দেওয়া ছিল, আমরা সেটা কি করলাম, আমরা সেটা সেলসিয়াসে রূপান্তর করে ফেললাম, ঠিক আছে। ফারেনহাইট টু সেলসিয়াসে আমরা রূপান্তর করলাম, ঠিক আছে। আমরা কি করছি, ফারেনহাইটের মানটা ইনপুট নিছি, নেওয়ার পর সেটাকে সেলসিয়াসে কনভার্ট করছি, করে আমাদের রেজাল্টটা দেখাইছি, দেখাই প্রোগ্রামটা শেষ করছি। তুমি অবশ্যই এটার সাথে ফ্লোচার্ট অ্যালগরিদম যেটা আছে সেটাও দেখে রাখবা, ঠিক আছে। শুধু প্রোগ্রাম আমি করে দিচ্ছি তোমাকে, প্রোগ্রামে যেহেতু জটিলতা আছে প্রোগ্রামটা করে দিচ্ছি। অবশ্যই যে প্রোগ্রামগুলো আমরা এখানে করতেছি তুমি অবশ্যই সাথে সাথে সেই প্রোগ্রামের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম যেটা আছে সেটা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে। ঘয়ে যদি প্রোগ্রাম দেওয়া থাকে তাহলে গয়ে তোমাকে ফ্লোচার্ট বা অ্যালগরিদম লিখতে দিবে, গয়ে যদি তোমাকে প্রোগ্রাম লিখতে দেয় তাহলে ঘয়ে তোমাকে ফ্লোচার্ট অ্যালগরিদম লিখতে দিবে। সো ওগুলা শিখে রাখাও অনেক জরুরি, যেহেতু বিষয়গুলো খুবই সহজ, ঠিক আছে, এই জন্য আমি করাইতেছি না। আরেকটা প্রশ্ন হচ্ছে লিপ ইয়ার নির্ণয়। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। এবার যেহেতু এই চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল প্রশ্ন থাকে, একটা প্রশ্ন লুপ থেকে থাকবে, এটা আমরা শিওর যে একটা প্রশ্ন কই থেকে থাকবে, লুপ থেকে থাকবে। আরেকটা প্রশ্ন এরকম লিপ ইয়ার নির্ণয় বা এগুলা থেকে থাকতে পারে। তাহলে লিপ ইয়ার আমরা কিভাবে নির্ণয় করি? লিপ ইয়ার বা অধিবর্ষ কি? লিপ ইয়ার বা অধিবর্ষ হচ্ছে প্রত্যেক 4 বছর পর পর আমাদের একটা সাল আসে, যে সালটাতে কি হয়, ফেব্রুয়ারি মাসটা মূলত 29 দিনের হয়। নরমালি ফেব্রুয়ারি মাস কত দিনের? 28 দিনের। 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসটা কি হয়, 29 দিনের হয়। যে যে বছরগুলাতে ফেব্রুয়ারি মাস 29 দিনের হয় শেষের বছরগুলোকে আমরা বলি যে এই বছরটা হচ্ছে লিপ ইয়ার, তাই না? তো আমরা সেটাই নির্ণয় করে শিখবো যে কি করে লিপ ইয়ার নির্ণয় করতে হয়। তাহলে আমরা চলো প্রোগ্রাম শুরু করি। আমরা কি করব, প্রথমত লিখব হ্যাশ ইনক্লুড stdio.h integer main এবার আমরা ইন্টিজার লিখে একটা ইয়ার ইনপুট নিব, ঠিক আছে, একটা সাল ইনপুট নিব আমরা, এবং আমরা বলবো প্রিন্টএফ এ আমরা বলে দিব যে আমাদেরকে সালের মানটা ইনপুট দিতে দিয়ে আমরা ধরো ইউজারকে বলতেছি যে ইন্টার এ ইয়ার, ইন্টারে বলতেছি একটা সাল আমাদেরকে ইনপুট দেন বা ইন্টার করেন। তো সে ধরো যে কোনো একটা সাল কি করলো, ইনপুট দিল বা লিখলো কিবোর্ডে। যখনই লিখবে সেটাকে আমরা আমাদের এখানে ইনপুট হিসেবে গ্রহণ করব। যে সালটা ইউজার আমাদেরকে দিবে সেই সালটাকে আমরা ইনপুট হিসেবে নিয়ে নিলাম, ওয়াই এর মান হিসেবে বা ইনপুট হিসেবে নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এখন আমরা সেই সালটাকে ক্যালকুলেশন করব। অবশ্যই তুমি নিচে নিচে লিখবা, আমি এই সাইডে লিখতেছি, ঠিক আছে। তুমি ইনপুট নিলা, নেওয়ার পর একদম সহজ, সবচেয়ে সহজ উপায়টাতে আমি করে দেখাইতেছি তোমারে। এখন তুমি দেখবা ওই সালটাকে প্রথমত তুমি যেটা করবা, ওয়াই এর মানটাকে দেখবা যে প্রথমে তুমি 400 দিয়ে ভাগ দিবা, ওয়াই এর মানটাকে ভাগ দিয়ে দেখবা ভাগশেষটা শূন্য আসতেছে কিনা, ভাগশেষটা শূন্য আসতেছে কিনা। 400 দিয়ে ভাগ দিলা ওয়াই এর মানকে, যে সালটা তোমাকে ইনপুট দিল সেই সালটাকে তুমি 400 দিয়ে ভাগ দিয়ে দেখবা যে শূন্য আসতেছে কিনা। যদি শূন্য আসে তাহলে তো শেষ হয়ে গেল, ঠিক আছে। শূন্য আসলে সেটা লিপ ইয়ার হবে। আর যদি শূন্য না আসে সেক্ষেত্রে অথবা দিয়ে তুমি লিখলা, সেক্ষেত্রে তুমি আরো একটা কাজ করবা, সেটা হচ্ছে ওয়াই এর মানটাকে তুমি 4 দিয়ে ভাগ দিবা, দিয়ে দেখবা যে ভাগশেষ শূন্য আসতেছে কিনা, ঠিক আছে। যদি শূন্য আসে
সেক্ষেত্রে তুমি আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে এবার তুমি ওয়াই এর মানটাকে 100 দিয়ে ভাগ দিবা, দিয়ে দেখবা শূন্য আসতেছে কিনা। ঠিক আছে, এই কাজটা করবা। প্রথমে ওয়াই এর মানকে তুমি 400 দিয়ে ভাগ দিবা, দিয়ে দেখবা ভাগশেষ শূন্য আসতেছে কিনা। যদি শূন্য আসে তাহলে লিপ ইয়ার হয়ে গেল, লিপ ইয়ার, আর কোনো কথাই নাই। এখন 400 দিয়ে ভাগ দিয়ে যদি শূন্য না আসে সেক্ষেত্রে তুমি একবার 4 দিয়ে ভাগ দিয়ে দেখবা শূন্য আসতেছে কিনা, এবং একবার 100 দিয়ে ভাগ দিয়ে দেখবা যে শূন্য আসতেছে কিনা। 4 দিয়ে ভাগ দিয়ে যদি শূন্য আসে এবং 100 দিয়ে ভাগ দিয়ে যদি শূন্য না আসে সেক্ষেত্রেও সেটা হবে লিপ ইয়ার। আর যদি 4 দিয়ে ভাগ করছো, করার পর দেখতেছো শূন্য আসছে, আবার 100 দিয়ে ভাগ করছো, করার পর দেখতেছো সেটাও শূন্য আসছে, তাহলে কিন্তু সেটা লিপ ইয়ার হবে না। কারণ এত বুঝতে গেলে তোমার সমস্যা। তুমি সিম্পলি বুঝো, প্রথমে 400 দিয়ে ভাগ দিয়ে দেখবা শূন্য আসতেছে কিনা, যদি আসে তাহলে লিপ ইয়ার, যদি না আসে তাহলে তারপরে সেটাকে তুমি একবার 4 দিয়ে ভাগ দিবা, তারপরে তুমি সেটাকে একবার 100 দিয়ে ভাগ দিবা, এবং অবশ্যই 100 দিয়ে যখন ভাগ দিচ্ছ তখন সেটা যাতে নট ইকুয়াল হয় সেটা মাথায় রাখবা। তাহলে প্রথমে তুমি অর চিহ্ন দিবা। এখানে কি কি চিহ্ন ব্যবহার করতেছি সেটা একটু আমি তোমাকে আলাদা করে লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে কি কি চিহ্ন ব্যবহার করতেছি সেটা একটু তোমাদের দেখাই। এখানে প্রথমত আমরা অর ব্যবহার করতেছি, এই যে এরকম দুটো টান যখন দেখবা সেটা হচ্ছে অর, এবং আমরা আরেকটা চিহ্ন ব্যবহার করছি এই যে এখানে এন্ড, এইভাবে যখন দেওয়া হয় দুইবার তখন সেটা হচ্ছে এন্ড। এই চিহ্ন দুটো যাতে ঠিক থাকে, ঠিক আছে, ঠিক রাখার পর এবার তুমি এর মধ্যে প্রিন্ট এফে বলে দিতে পারো, যদি এই শর্তটা ঠিক হয়ে আসে, এখানে যে কন্ডিশনগুলো লিখছি সেগুলো যদি ঠিক হয়ে আসে তাহলে আমরা বলে দিতে পারি যে সালটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে এই সালটা হবে লিপ ইয়ার। আর যদি এই শর্তটা সত্য না হয় সেক্ষেত্রে আমরা লিখবো এলস, নতুবা এর মধ্যে আমরা প্রিন্ট এফ দিয়ে লিখবো, নট লিপ ইয়ার। এখন বাবা শোনো, একটা কথা বলি তোমারে, সেটা হইতেছে যদি এই প্রোগ্রামটা তুমি না বুঝো, ঠিক আছে, ধরো এই প্রোগ্রামটা তুমি বুঝো না, তাহলে তুমি এই প্রোগ্রামটা মুখস্থ করে যেও, বুঝছো? এই প্রোগ্রামটা যদি তুমি না জেনে থাকো, না বুঝে থাকো, তাহলে এই প্রোগ্রামটা মুখস্থ করে যেও, এটা পরীক্ষাতে এটা আসবে, মুখস্থ করে দিও। জাস্ট এই শর্ত 3টা মুখস্থ করে নিয়ে চলে যাবা, যে এইভাবে লিখে দিয়ে চলে আসবা, বুঝাবুঝির কিচ্ছু করার দরকার নেই। জাস্ট মনে করে যাবা যে 400 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ শূন্য, 4 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ শূন্য, 100 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ শূন্য হওয়া যাবে না, নট ইকুয়াল 0। এই 3টা শর্ত লিখে দিয়ে চলে আসবা, ঠিক আছে? তোমাকে নাম্বার দিয়ে দিবে, মুখস্থ করে চলে যাবা। এখন তার বুঝার সময় নাই যে এখন তুমি এই কয়েকদিনের প্রোগ্রাম শিখবা, শেখার পর তুমি না, সময় নেই। একটা প্রোগ্রাম শিখতে গেলে মোটামুটি 15-20 দিন সময়ের দরকার। এই চ্যাপ্টারটা যদি ভালো করে শিখতে যাও তাও 15-20 দিন সময়ের দরকার। তো এত সময় তো নাই, আসেই তো মনে হয় 17-18 দিন বা 15-16 দিন এরকম আছে। তুমি যে সময় দেখতেছো সেই সময় হয়তো 15 দিন বা 14 দিন এরকম আছে পরীক্ষার। তো এখন তার প্রোগ্রাম নতুন করে শেখার কিছু নাই, তাই না? মুখস্থ করে চলে যাবা, বুঝছো? কি করবা, আমি এখানে যে প্রোগ্রামগুলো করাইতেছি সেই প্রোগ্রামগুলো মুখস্থ করে চলে যাবা। দেন নেক্সট দেখো, লসাগু আর গসাগু নির্ণয়। লসাগু আর গসাগু নির্ণয় খুবই সহজ, তাই না? কি সহজ? হ্যাঁ, সবচেয়ে জটিল প্রোগ্রাম এটা তোমাদের কাছে, তাই না? দেখো, আমি একদম সহজ পদ্ধতি করে দিতেছি। এখন এই প্রোগ্রামগুলো আর নতুন করে যে তুমি বুঝে শিখে যাবা এরকম সময় কিন্তু হাতে নাই, বুঝছো? সো যারা বুঝতেছো, যারা বোঝো অলরেডি, মানে যারা বুঝার তারা তো অলরেডি বোঝো, আর যারা বোঝো না ভাই তারা এখন আর এইরকম প্রোগ্রামগুলো বুঝতে যেও না, কারণ বুঝতে গেলে অনেক সমস্যা। তুমি কি করবা, তুমি সিম্পলি মুখস্থ করে নিবা। আমি প্রোগ্রামটা করে দিতেছি, সিম্পলি মুখস্থ করে নিবা। ধরো আমাদেরকে দুইটা সংখ্যা দেওয়া আছে, এ সংখ্যা আর বি সংখ্যা। অবশ্যই এই সংখ্যাটা বড় এবং বি সংখ্যাটা ছোট, আমি বলে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? আমাদের কি দেওয়া আছে, এ সংখ্যা এবং বি সংখ্যা দেওয়া আছে। অবশ্যই এ সংখ্যাটা বড় এবং বি সংখ্যাটা ছোট। তার সাথে আমি এক্স ওয়াই ধরলাম এবং আমি এর সাথে জিসিডি এবং এলসিএম মানে লসাগু গসাগু, জিসিডি মানে গসাগু আর এলসিএম মানে হচ্ছে লসাগু, এই দুটাও লিখে রাখলাম। বুঝতে পারছো? ইনপুট নেওয়ার সময় আমি বলে দিচ্ছি, আমি ধরে নিছি যে আমাদের এখানকার মধ্যে এ বি এর মধ্যে আমাদের এ সংখ্যাটা বড় আর বি সংখ্যাটা ছোট হিসেবে ইনপুট নিচ্ছি, ঠিক আছে? আমি কি করছি, এ সংখ্যাটাকে বড় আর বি সংখ্যাটাকে ছোট সংখ্যা হিসেবে আমি ইনপুট নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এবার আমি এর যে মানটা আছে সেটাকে আমি এক্স এর মধ্যে চালাই দিলাম, আর বি এর যে মানটা আছে সেই মানটাকে আমি ওয়াই এর মধ্যে দিয়ে দিলাম।
এর মানটাকে আমি কি করছি এক্স এর মধ্যে রেখে দিছি, আর বি এর যে মানটা আছে সেটাকে আমি ওয়াই এর মধ্যে রেখে দিছি। এবার আমি কি করব, এবার আমি শর্ত লিখব, হোয়াইল ওয়াই নট ইকুয়াল 0, যতক্ষণ ওয়াই এর মান 0 না হবে ততক্ষণ আমরা এই প্রোগ্রামটা করব। কি করব, আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে জিসিডি ইকুয়াল x%y, এটা করব। এটা করার পরে x এর যে মানটা আছে, x এর যে জায়গা আছে সেখানে আমি y এর মানটাকে নিয়ে চলে আসব, আর y এর যে জায়গা আছে সেটাকে আমি সেই জায়গাতে আমি জিসিডি এর মানটা নিয়ে চলে আসব। এই কাজটা আমি করতেই থাকবো। কতক্ষণ করব, যতক্ষণ y এর মান 0 না হয় ততক্ষণ আমি করব। ঠিক আছে, এবার যখন y এর মান 0 হয়ে গেল, y এর মান যখন 0 হয়ে যাবে তখন আমি প্রিন্ট করব printf gcd ইকুয়াল %d, এখানে এর যে মানটা থাকবে সেই মানটাকে আমি বসাই দেব। সরি, এ তো না, এক্স আমি লিখছিলাম যেহেতু, তাহলে আমি এখানে এক্স লিখে দিই। এখানে এক্স এর যে মানটা থাকবে সেটা হবে আমার গসাগু। ঠিক আছে, বুঝার দরকার নেই, যারা বুঝো তারা তো পারোই, যারা পারো না তারা দেখে নাও। ইনপুট নিলা, এর মানটাকে এক্স এর মধ্যে এবং বি এর মানটাকে ওয়াই এর মধ্যে তুমি দিয়ে দিলা, যে শর্ত দিলা যে যতক্ষণ ওয়াই এর মান 0 না হবে ততক্ষণ তুমি এই কাজটা করবা। জিসিডি ইকুয়াল x%y, যে এক্স এর জায়গাতে ওয়াই এর মান নিবা আর ওয়াই এর জায়গাতে জিসিডি এর মানটা নিবা। ঠিক আছে, যে এরপরে তুমি প্রিন্টএফ দিয়ে বলবা জিসিডি তে কি আসবে, এক্স এর যে মানটা হবে সেটা জিসিডি। আর এলসিএম বের করো, এলসিএম বের করা খুবই সহজ। এলসিএম ইকুয়াল তুমি লিখবা a into b divided by x, এইটা হবে হচ্ছে এলসিএম এর মান। দিয়ে এলসিএম এর মানটা তুমি প্রিন্ট করে দিলা, printf %d, এখানে তুমি এলসিএম এর মান প্রিন্ট করলা, দিয়ে প্রোগ্রাম শেষ করবা রিটার্ন 0 লিখে। এটা মুখস্থ করবা 100%। এই প্রশ্নটা 100% পরীক্ষাতে আসবে, 100% এটা পরীক্ষাতে আসবে। ঠিক আছে, কি করবা, যাদের বুঝে গেছো, যারা বোঝো বা লসাগু গসাগু নির্ণয় করতে পারো তাদের তো কোনো প্যারাই নাই। যারা বোঝো না তারা কি করবা, এই প্রোগ্রামটা আমি যেমনি লিখছি প্রোগ্রামটা খাতাতে, তুমি খাতা নিয়ে বসবা, ভিডিওটা অন করে রাখবা, মানে পজ করবা, করে প্রোগ্রামটা একদম টানা 5 বার 6 বার খাতাতে লিখবা। কি করবা, টানা 5-6 বার খাতাতে লিখবা। এবং পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেকদিন যখনই সময় পাবা, প্রত্যেকদিন করা দরকার নেই, যখনই সময় পাবা খাতা বের করে 2 বার 3 বার করে প্রোগ্রামটা লিখবা। যখনই সময় পাবা খাতা বের করে প্রোগ্রামটা 2 বার 3 বার করে লিখবা। মুখস্থ করার দরকার নেই, প্রতিনিয়ত 2 বার 3 বার করে যখন প্রোগ্রামটা লিখবা, প্রোগ্রামটা অটোমেটিক্যালি তোমার আয়ত্ত হয়ে যাবে। প্রোগ্রামটা কি হবে, অটোমেটিক্যালি তোমার আয়ত্ত হয়ে যাবে। ঠিক আছে, তখন পরীক্ষা দিতে যায় বসে দেখবা যে লসাগু গসাগু নির্ণয় করতে দিছে, তুমি খাতাতে হাত ঠেকাবা, দেখবা অটোমেটিক্যালি তোমার হাত চলতেছে। কেন চলতেছে, কারণ তুমি প্রতিনিয়ত এই প্রোগ্রামটা লিখে 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 অভ্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা। আর এরপরে আমরা এই যে একটা সিরিজ দেওয়া আছে, দেখো 100 পাওয়ার 100 প্লাস 90 এর পাওয়ার 90 প্লাস ডট ডট করে 10 পর্যন্ত, এরকম সিরিজ পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি। হয়তো 100 জায়গাতে 50 দেওয়া থাকবে, 70 এর জায়গাতে 80 দেওয়া থাকবে, 10 এর জায়গাতে 30 দেওয়া থাকবে, এরকম মানের পরিবর্তন হবে, কিন্তু ধারা এরকম একটা থাকবেই, এরকম একটা সিরিজ থাকবেই। চলো এই সিরিজটাকে কি করে করা যায়, তাহলে এটা হ্যাশ ইনক্লুড stdio.h stdio.h, তারপরে আমরা লিখবো হ্যাশ ইনক্লুড math.h এবার ইন্টিজার মেইন লিখলাম, ইন্টিজার মেইন লিখে শুরু করলাম। দেখো এখানে অপরিচিত কোনো মান দেওয়া নাই, তাহলে আমরা i লিখবো, ইন্টিজার ধরে নিই, ইন্টিজার i লিখলাম, আর যোগফল যেহেতু s ইকুয়াল আমরা 0 নিয়ে নিলাম। এখানে তো যতগুলা মান আছে সবগুলা মানই আমাদের পরিচিত মান, তাই আমি i ধরলাম এবং s ইকুয়াল 0 ধরলাম। আমি এখানে তোমাকে ফর লুপ দিয়ে করে দেখাচ্ছি।
তাহলে ফর লুপ শুরু করব, আমরা লিখবা i ইকুয়াল, কি লিখতে হয়, i ইকুয়াল দিয়ে তুমি লিখবা প্রথম মানটা কত সেটা লিখবা। প্রথম মানটা হচ্ছে 100, প্রথম মানটা কত 100, তারপরে তুমি একটা সেমিকোলন দিবা, দিয়ে শর্ত লিখবা কত পর্যন্ত চলবে, দেখো 10 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা লিখবো i এর মানটা কি হবে, 10 এর চাইতে বড় হবে অথবা 10 এর সমান হবে। i এর মানটা কি হবে, 10 এর চাইতে বড় হবে। কেন, দেখো এইদিকে যতগুলা মান আছে সবই 10 এর চাইতে বড় মান, তাই না? তাই আমরা লিখলাম i is greater than or equal 10, অর্থাৎ i এর মানটা 10 এর চাইতে বড় হবে অথবা 10 এর সমান হবে। এখন প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে দেখো, 100 এর পর কত আছে 90, 90 এর পর 80, 80 এর পর কত 70, 70 এর পর 60, এইভাবে কমতেছে প্রত্যেকবার। কত করে কমতেছে, 10 করে কমতেছে। তাহলে আমরা লিখবো i ইকুয়াল i minus 10, i ইকুয়াল i minus 10, অর্থাৎ i এর মান কি হবে 10 10 10 10 10 10 করে কমবে। ঠিক আছে, এইবার নিচের দিকে লিখবা, তুমি কি করবা, নিচের দিকে লিখবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে তুমি যোগ করে দিবা s ইকুয়াল s এর যে মান সেই মানের সাথে তুমি যোগ করবা কত, পাওয়ার i, এই মানটা তুমি যোগ করবা, দিয়ে তুমি এই মানটাকে আউটপুটে দেখাবা। আউটপুটে আমরা s এর মানটা দেখাবো, দেখায় প্রোগ্রামটা শেষ করব, রিটার্ন 0। তাই না? এখন এখানে একটু তোমার কনফিউশন হইতে পারে, এই জায়গাটাতে তোমার কনফিউশন হইতে পারে যে পাওয়ার i, i কেন দিলেন, তাই তো? দেখো আমরা যদি এমন লিখতাম পাওয়ার 2,5, তাহলে এটার রেজাল্ট কি আসতো, এটার রেজাল্টটা আসতো এরকম 2 to the power 5, 2 to the power 5 আসতো। পাওয়ার 2,5 যদি তুমি লিখো প্রোগ্রামে, তাহলে তার আউটপুট পাওয়ার 2 to the power 5। আমি এখানে কি লিখছি, আমি লিখতেছি i, তাহলে i এর পাওয়ার আসবে i এর পাওয়ার কত আসবে, i আসবে। এখন দেখো প্রথম ক্ষেত্রে i এর মান কত 100, প্রথম ক্ষেত্রে i এর মান কত 100, i এর মান যদি 100 বসাও তাহলে কি হয়ে গেল, 100 এর পাওয়ার হয়ে গেল 100, 100 এর পাওয়ার কত হয়ে গেল 100। এরপর কি হবে, কত কমবে, 10 কমবে, কমলে i এর মান কত হয়ে যাবে 90। i এর মান যখন হবে 90 তখন কি হবে 90, এই i এর মান হলো 90, এই i এর মানও কত হয়ে যাবে 90, 90 এর পাওয়ার হবে 90। এভাবে যখন i এর মান হবে 80 তখন 80 এর পাওয়ার 80, এবার যখন 70 তখন 70 এর পাওয়ার 70, যখন 60 তখন 60 এর পাওয়ার 60, এভাবে চলতেই থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? এই টাইপের লুপগুলা তুমি একটু ভালো করে দেখবা। সংখ্যা অন্য থাকতে পারে, অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে, যে সংখ্যায় দেওয়া থাকুক সেই সংখ্যায় আশা করি তুমি এখন করতে পারবা। ঠিক আছে, আর স্ট্রাকচারটা তো অলরেডি তোমার জানা আছে। এখন এই লুপগুলা তুমি ফর দিয়েও শিখবা, ফর দিয়ে করবা, হোয়াইল দিয়ে করবা। ঠিক আছে, তুমি ডু হোয়াইল দিয়ে করবা, ডু হোয়াইল দিয়ে করবা, ডু হোয়াইল দিয়ে করবা, দেন ইফ গো টু দিয়ে করবা, ইফ গো টু দিয়ে করবা, সবগুলা দিয়েই তুমি প্রোগ্রাম করবা। ঠিক আছে, পরীক্ষাতে আমি এটা ফর দিয়ে করে দেখাইতেছি, তুমি সবগুলা দিয়ে শিখে রাখবা। যদি প্রশ্নে উল্লেখ থাকে যে হোয়াইল দিয়ে করো, তখন কিন্তু আর এটা করলে হবে না, তখন হোয়াইল লুপ দিয়ে করে দেখাতে হবে। বা প্রশ্নে যদি বলে দেয় যে ইফ গো টু ব্যবহার করে করো, তখন ইফ গো টু ব্যবহার করে তুমি করবা, তখন এইভাবে আর করলে হবে না। ঠিক আছে, বেসিক স্ট্রাকচার বা বেসিক সিনট্যাক্সটা যখন তোমার জানা থাকবে, তখন তোমাকে যেমনি করতে দিক তুমি তেমনিই পারবা। এবার আমাদের লাস্ট চ্যাপ্টার 6 নাম্বার চ্যাপ্টারটা আমরা একটু দেখি, চলো। 6 নম্বরে আমরা একটা সৃজনশীল প্রশ্ন করব, মানে লিখছি এখানে, এটা সমাধান করলে ইনশাআল্লাহ মানে এর চাইতে আর কি বলবো, একটা সৃজনশীল প্রশ্নই আমি তোমারে করাইতেছি, এটাই আসবে। এর চাইতে আর মানে এর চাইতে বেশি তুমি আর কি চাও বলো? কয়টা সৃজনশীল করাবো? একটা সৃজনশীলই করাবো, এটাই পরীক্ষাতে আসবে। হ্যাঁ, টেবিলে এখানে মনির, নিলয়, নূর লেখা আছে, তুমি প্রশ্নে দেখবা টেবিলে অন্য কিছু লেখা থাকবে, কিন্তু এরকম টেবিলই দেওয়া থাকবে, এরকম দুইটা টেবিলই দেওয়া থাকবে, এইরকমই প্রশ্ন থাকবে, সেম প্রশ্ন থাকবে। ঠিক আছে, শুধু টেবিলের ভেতরের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো অন্য হবে, তা বাদে সব সেম থাকবে। এন্ড গ নাম্বারে বলতেছে যে টিচার্স টেবিল এই ফিল্ডগুলো ডেটা টাইপ ব্যাখ্যা করো। তাহলে টিচার্স টেবিল হচ্ছে এই যে 1 নাম্বার টেবিল, এটা হচ্ছে টিচার্স টেবিল। এখানে কি করতে বলতেছে, এর ফিল্ডগুলো ডেটা টাইপ ব্যাখ্যা করতে বলতেছে। তাহলে গ লিখবা, তুমি গ নাম্বার লিখলা, লিখে এবার তুমি আবার একটা টেবিল তৈরি করবা। 1 2 3, ঠিক আছে, 3টা ঘর, এরকম তুমি একটা টেবিল তৈরি করবা।
মাঝখানে একটা দাগ দিবা, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে তুমি এখানে 4টা দিবা। 1 2, কয়টা হলো? 1 2 1 2 3 4 5 আরে 5টা হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, এরকম হইতেছেন। এরকম এই ঘরে তুমি লিখবা যে ফিল্ডের নাম, এই ঘরে তুমি লিখলা ফিল্ড, এই ঘরে তুমি লিখলা যে ফিল্ডের নাম বা ফিল্ড, আর এই ঘরে তুমি লিখবা ডেটা টাইপ, ডেটা টাইপ। এরকম একটা টেবিল তুমি তৈরি করে নিলা। একটা ঘরে লিখবা ফিল্ড আর একটা ঘরে লিখবা ডেটা টাইপ। তাহলে প্রথম ফিল্ডে কি আছে দেখো, প্রথম ফিল্ডে বলতেছে টিআইডি, তাহলে তুমি এখানে লিখে দাও টিআইডি, টিআইডি এটা লিখে দিলা। টিচার আইডি, এই ঘরের ডেটাগুলো দেখো দেওয়া আছে 101 102 103 এরকম দেওয়া আছে, তাই না? নাম্বার দেওয়া আছে, তাই তুমি এখানে লিখতে পারো নাম্বার বা ইন্টিজার, ইন্টিজার, নাম্বার বা ইন্টিজার এটা লিখতে পারো। এখন 2 নাম্বার ঘরে দেওয়া আছে নাম, মিস্টার মনির, মিস্টার নিলয়, এরকম নাম দেওয়া আছে, ঘরের নাম হচ্ছে টি নেম। আর এই ঘরের ডেটাগুলো দেখো অক্ষর বর্ণ দিয়ে তৈরি, তাহলে তুমি এখানে বলবা এটা হচ্ছে টেক্সট। এটা কি হবে? এটা হবে হচ্ছে টেক্সট। ওকে, আচ্ছা। আর পরের ঘরে দেওয়া আছে সাবজেক্ট, তাহলে এখানে লিখে দাও সাবজেক্ট, সাবজেক্ট। এখন এর ডেটা টাইপ কি হবে? লেখা আছে ইংলিশ আইসিটি বায়োলজি, এগুলোও কি হবে? টেক্সট হবে, তাই না? যেহেতু অক্ষর বা বর্ণ দিয়ে লেখা আছে, তাহলে এই ডেটাটাও হবে টেক্সট। এই ঘরটা তুমি তৈরি করে ফেললা। এবার তুমি লিখবা ইন্টিজার। ইন্টিজার কেন হইল? এই যে প্রথম ডেটা টাইপ টিআইডি, এটা ইন্টিজার কেন হইল, এটার ব্যাখ্যা বিশ্লেষণ তুমি এখন দিবা। কি ব্যাখ্যা দিবা, কি লিখবা? দেখবা যদি কোনো ফিল্ডের ডেটা, কোনো ফিল্ডের ডেটা অঙ্ক বা সংখ্যা দিয়ে তৈরি হলে, অঙ্ক বা সংখ্যা দিয়ে তৈরি হলে সেই ফিল্ডের ডেটা টাইপ হয় ইন্টিজার। ঠিক আছে, কোন ফিল্ডের ডেটা অঙ্ক বা সংখ্যা দিয়ে তৈরি হলে সেই ফিল্ডের ডেটা টাইপ হয় ইন্টিজার। এখন বলে দাও যে টিআইডি, এই যে এই ফিল্ডটা, এই ফিল্ডের ডেটা, টিআইডি ফিল্ডের ডেটা অঙ্ক দিয়ে তৈরি, অঙ্ক দিয়ে তৈরি, তাই না? এই যে 101 102 103 এরকম অঙ্ক দিয়ে তৈরি না? তাই এই ফিল্ডের ডেটা টাইপ হইল ইন্টিজার, তাই এই ফিল্ডের ডেটা টাইপ হইল ইন্টিজার। ঠিক আছে, ব্যাখ্যা দিলা। এখন পরেরটা, এই যে এই দুটাতেও তো টেক্সট সেম, এবার তুমি কি লিখবা? এবার তুমি লিখলা টেক্সট, এবার তুমি লিখলা টেক্সট। টেক্সট কেন হয় এটার বর্ণনা তুমি এবার দিবা। বর্ণনা একই ভাবে দাও, লিখবা কোন ফিল্ডের ডেটা যদি অক্ষর বা বর্ণ দিয়ে তৈরি হয়, কি হয়? এটা যেমন লিখছি, কোন ফিল্ডের ডেটা অঙ্ক দিয়ে বা সংখ্যা দিয়ে তৈরি হয়, তাহলে সেটা হবে হচ্ছে তোমার ইন্টিজার। আর এখানে তুমি লিখবা অক্ষর বা বর্ণ দিয়ে যদি তৈরি হয়, কোন ফিল্ডের ডেটা যদি অক্ষর বা বর্ণ দিয়ে তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা ডেটা টাইপ হয় হচ্ছে টেক্সট। তাহলে এরপর তুমি বলবা যে টিচার নেম, এই ঘরের ডেটাগুলো অক্ষর বা বর্ণ দিয়ে তৈরি, তাই এটা ডেটা টাইপ টেক্সট। তারপর সাবজেক্ট, এই ঘরের ডেটাগুলো অক্ষর বা বর্ণ দিয়ে তৈরি, তাই এটা ডেটা টাইপ হবে টেক্সট। বুঝতে পারলা? তাহলে আমাদেরকে বলতেছিল টিচার্স টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা করো। আমরা এখানে প্রথমত ডেটা টাইপ কি হবে সেটা বললাম, এবং তারপরে আমরা এই ডেটা টাইপগুলোর আবার এই যে এখানে ডেটা টাইপগুলোর ব্যাখ্যা দিলাম। তাহলে 3 এ 3 তোমাকে এখানে দিয়ে দিবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি বলতেছি কেন, এই চ্যাপ্টারটা খুবই সহজ, মাত্র 2টা টপিক পড়লে তুমি সৃজনশীল প্রশ্ন কমন পাবা। তার মধ্যে একটা হইলো এই ডেটা টাইপ, ঠিক আছে, একটা হইলো ডেটা টাইপ, আর পরেরটা ডেটাবেস রিলেশন। এই যে দেখো পরেরটাতে বলতেছে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা সম্ভব ব্যাখ্যা করো। ঠিক আছে, আচ্ছা এখন ঘ নাম্বার দিয়ে তুমি লিখবা উদ্দীপকের টেবিল দুটির মধ্যে রিলেশন স্থাপন করা সম্ভব।
সম্ভব পুরাটাই লিখবা, ঠিক আছে? যে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে রিলেশন স্থাপন করা সম্ভব। তারপরে দিবা কারণ, কারণ এক নাম্বার দিয়ে লিখবা। দেখো, এক নাম্বার কারণটা মানে রিলেশন স্থাপন করার দুইটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হচ্ছে টেবিল দুটার মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে। এমন একটা ফিল্ড থাকতে হবে যেটা দুই টেবিলেই আছে। এখানে দেখো টিচার আইডি, এই ফিল্ডটা এখানেও আছে, টিচার আইডি ফিল্ডটা এখানেও আছে, দুই জায়গাতেই আছে, তাই না? তাহলে এক নাম্বারে তুমি লিখবা টি আইডি ফিল্ডটি কমন ফিল্ড। এটা হচ্ছে এক নাম্বার শর্ত। এক নাম্বার শর্ত বলতেছিল যে টেবিল দুটার মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে, তো আমরা বললাম টিচার আইডি, এই ফিল্ডটি হচ্ছে কমন ফিল্ড। আর দুই নাম্বার শর্ত হচ্ছে কমপক্ষে একটি টেবিলে প্রাইমারি কি থাকতে হবে, কমপক্ষে একটি টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। তো টেবিলে দেখো এই টেবিলটাতে টিচার আইডি, এটা হচ্ছে প্রাইমারি কি। তাহলে লিখবা টিচার্স টেবিলে টি আইডি প্রাইমারি কি, ঠিক আছে? তাহলে যে দুটো শর্ত ছিল, শর্ত দুটো পূরণ হয়েছে। এক নাম্বার শর্ত কমন ফিল্ড আছে, দুই নাম্বার শর্ত কমন প্রাইমারি কি আছে, দুইটা শর্তই পূরণ হয়েছে। তাই আমরা বললাম যে টেবিল দুটার মধ্যে রিলেশন স্থাপন করা সম্ভব, ঠিক আছে? এখন এরপরে তুমি এই টেবিল দুটো আঁকলা খাতাতে, আমি আর নতুন করে আঁকতেছি না, তুমি এই টেবিল দুটো খাতাতে এইভাবে আঁকলা। আমার তো এখানে আঁকানো আছে, এখানে আমি আঁকায় দেখাইতেছি, ঠিক আছে? এখন তুমি কমন ফিল্ডের দিকে তাকাও। তুমি কি করো, কমন ফিল্ডের দিকে তাকাও, টিচার আইডি প্রথমে কত আছে 101, এখানে কয়বার আছে 101, এখানে একবার, এখানে কয়বার দুইবার, তাহলে এখান থেকে দাগ দিয়ে দাও, দিলা। এরপরে দেখো 102, এখানে কয়বার একবার, এখানে কয়বার দুইবার, দাগ দিয়ে দাও দুইবার। 103 আইডি, এখানে কয়বার একবার, এখানে কয়বার একবার, দাগ দিয়ে দাও, দিলা দাগ। এবার তুমি লিখবা যে টেবিল দুটির মধ্যে 1 to many রিলেশন বিদ্যমান। 1 to many রিলেশন বিদ্যমান। কেন 1 to many রিলেশন বিদ্যমান? দেখো 1 to many রিলেশন বিদ্যমান কারণ হইতেছে এই পাশের একটা করে ফিল্ডের সাথে এই পাশের একটা করে রেকর্ডের সাথে এই পাশের একাধিক রেকর্ড মিলতেছে। 101 এখানে একবার আছে, এখানে কয়বার আছে দুইবার আছে। 102 এখানে আছে একবার, এখানে কয়বার আছে দুইবার আছে। তাহলে এই পাশে আছে একবার, ওই পাশে আছে একাধিকবার। তাহলে 1 to কি হইলো মেনি, এই পাশে আছে একবার, এই পাশে আছে একাধিকবার, তাহলে 1 to many হয়ে গেল, ঠিক আছে? এখন টেবিল দুটির মধ্যে 1 to many রিলেশন বিদ্যমান, এটা তুমি লিখলা 1 to many রিলেশন বিদ্যমান লিখলা। এখন তারপরে তোমাকে বলতে হবে কারণটা কি। কারণ টিচার্স টেবিলের একটি করে রেকর্ডের সাথে রুটিন টেবিলের একাধিক রেকর্ডের মিল আছে। কি আছে? টেবিল দুটির মধ্যে 1 to many রিলেশন বিদ্যমান, কারণ টিচার্স টেবিলের একটি করে রেকর্ডের সাথে রুটিন টেবিলের একাধিক রেকর্ডের মিল আছে, তাই টেবিল দুটির মধ্যে 1 to many রিলেশন বিদ্যমান। বুঝতে পারছো? যদি এই পাশের একটা করে রেকর্ডের সাথে ওই পাশেরও একটা করে রেকর্ডের মিল হইতো, তাহলে আমরা বলতাম 1 to 1। যদি এই পাশের একটা করে রেকর্ড এবং ওই পাশের একটা করে রেকর্ড মিলতো, তাহলে আমরা সেটাকে বলতাম 1 to 1 রিলেশন, ঠিক আছে? যেহেতু এই পাশের একটা করে রেকর্ডের সাথে এই পাশের একাধিক রেকর্ডের মিল হইতেছে, তাই আমরা এটাকে বলতেছি 1 to many রিলেশন। তাহলে তুমি এই দুটা দেখবা, 1 to many দেখবা, তার সাথে 1 to 1 এই দুটা দেখবা। এই দুটা দেখলে এই দুটার মধ্যেই পরীক্ষাতে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই জন্য আমি তোমাকে 6 নাম্বার অধ্যায় পড়াচ্ছি, যে যদি তুমি এই ডেটা টাইপ এই টপিকটা ভালো করে পড়ো আর এই ডেটাবেস রিলেশন এই দুটা টপিক ভালো করে পড়ো, তাহলে এই অধ্যায় থেকে তুমি প্রশ্ন কমন পাবা, ঠিক আছে? ইনশাআল্লাহ তুমি যদি এই যে কয়টা প্রশ্ন আমি তোমারে করাইলাম, এই কয়টা প্রশ্ন যদি তুমি মন দিয়ে ভালো করে পড়ে নাও, তাহলে ইনশাআল্লাহ তুমি সৃজনশীল প্রশ্ন 5টাই কমন পাবা, ঠিক আছে? এরপরেও তো বলা যায় না, মানে ভাগ্য খারাপ হইতে পারে, লাক খারাপ হইতে পারে, এমন হইতেই পারে ভাই। এই জন্য তুমি প্রথম অধ্যায়টা এর সাথে পড়ে যাবা। 1 নাম্বার যে অধ্যায় আছে না, ঠিক আছে, ওই তোমার ভার্চুয়াল রিয়েলিটি,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে না, এগুলো যেটা দেওয়া আছে প্রথম অধ্যায়ে, প্রথম চ্যাপ্টারটাও তুমি খুব ভালো করে পড়ে নিবা সাথে। তাহলে বাই এনি চান্স এই দিক থেকে যদি প্রশ্ন কমন না পড়ে, 5টার মধ্যে যদি একটা ছুটেও যায়, তাহলে তুমি প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় এগুলা থেকে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর করবা। তাহলে তোমার জন্য পড়াটা খুবই ইজি হয়ে গেল। এখন আর তোমার সৃজনশীলের জন্য 6টা অধ্যায় পড়তে হবে না। তুমি যদি 3, 5 আর 6 এই 3টা চ্যাপ্টার পড়ে যাও আর 3টা চ্যাপ্টার পুরোপুরি স্কিপ করে যাও, তাও তুমি 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবা। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পারছো? এগুলাতে কোথাও সমস্যা থাকলে আমাদেরকে জানাবা। আর যেটা বললাম যে প্রোগ্রামগুলো নতুন করে এখন আর শিখতে যাওয়া বোকামি, নতুন কোনো কিছু করতে যাওয়া বা শিখতে যাওয়া বোকামি। যেগুলো তুমি পারো অলরেডি সেগুলাই তুমি ভালোভাবে দেখবা। আর প্রশ্ন সমাধান এক একটা টিচার এক একভাবে শেখাইছে। তোমার স্যার বা তোমার ভাইয়া তোমাকে যেভাবে প্রশ্ন সমাধান করা শেখাইছে তুমি সেই পদ্ধতিটাই ফলো করবা। নতুন করে আমার পদ্ধতি আর অবলম্বন করার দরকার নাই। তুমি অলরেডি যে পদ্ধতিটা জানো সেই পদ্ধতিতেই তুমি ক্যালকুলেশনগুলো করবা। আর তোমাদের সকলের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। পরীক্ষা দিতে বসো, তোমার মন মতো পরীক্ষা হোক। এই বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু একটু কাজে লাগাও, ভালোভাবে কাজে লাগাও। ইনশাল্লাহ তোমার মন মতো পরীক্ষা হবে। আজকে এখানেই শেষ করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।